তো আজকে হচ্ছে কি আমাদের যে জিনিসটা দেখবো বেসিক্যালি আমাদের প্রিভিয়াস ক্লাসে গতকাল আমরা লেকচার 2 হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম নিয়ে পরিচিত হয়েছিলাম। আজকে হচ্ছে কি বেসিক্যালি ওদের অ্যাডিশন সাবট্রাকশন কিভাবে আমরা করব অ্যান্ড ওভারফ্লো বিষয়টা কি সেটা আমরা দেখব। দেন ওটা দেখার পর আমরা হচ্ছে গিয়ে লেকচার 3টার স্টার্ট করে জাস্ট আমাদের প্রথম ফার্স্ট যতটুকু পার্ট লজিক গেটের যে পার্টটা আছে ওইটা যতটুকু কভার করা পসিবল সেটা দেখব। আর কালকে তো আমাদের ফিজিক্যাল ক্লাস আছে, সেই দিন হচ্ছে কি আমাদের বাকি পার্টটা আমরা কভার করব। ঠিক আছে, সো আগে আসি আমাদের লেকচার 2তে। আমাদের হচ্ছে স্যার গিয়ে এমনিতে ফার্স্ট কুইজ আমাদের কবে হতে পারে বলতে ফার্স্ট পারবেন? কুইজ বলেছিলাম যে নেক্সট টিউসডেতে হবে। সো আমাদের নেক্সট টিউসডে হচ্ছে কি 24 তারিখ পরে, সো 24 তারিখ হচ্ছে গিয়ে টেন্টেটিভ ডেট কুইজ ওয়ানের। এই উইকে আমি হচ্ছে গিয়ে আপনাদের কালকে ক্লাস শেষ হওয়ার পরে আমি অ্যাসাইনমেন্ট 1টাও পোস্ট করে দিব। আর যেটা বলেছিলাম কুইজ ভালো করার মেইন ওয়ে হচ্ছে গিয়ে আমার অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক করা। আর আপনাদের যে প্র্যাকটিস শিট দেওয়া আছে, মেইন যে সেন্ট্রাল প্র্যাকটিস শিট, এখানে আপনাদের এখানে পেয়ে যাবেন প্র্যাকটিস শিটটা। সো এই প্র্যাকটিস শিটে অনেক প্রবলেম আছে, এগুলো করলেই হচ্ছে গিয়ে মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবেন কুইজে কিরকম কোশ্চেন আসে। আচ্ছা, সো আমাদের আজকে তাহলে দেখি কিভাবে আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আমরা অ্যাডিশন সাবট্রাকশন করি। সো আমরা হচ্ছে কি একটু রিক্যাপ করে নিই। সো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট মেইনলি আমরা ইউজ করতাম সাইন্ড নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য, রাইট? যে কোনো পজিটিভ নাম্বার অথবা যে কোনো নেগেটিভ নাম্বার। সো পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার আমাদের ওয়ে কি ছিল, বেসিক্যালি আমি আগে তার আনসাইন্ড বাইনারিটা বের করতাম, এরপরে তার সামনে একটা জিরো অ্যাড করতাম, ওই জিরোটাই আমাকে মেইন বলে দিত এটা একটা পজিটিভ নাম্বার। দেন আমার নেগেটিভ বের করার জন্য যে কাজটা করতাম, ফর ওয়ান্স কমপ্লিমেন্ট আমার আগে ওই পজিটিভ ভার্সনটা বের করে তার সবগুলা বিটকে আমি ইনভার্ট করে দিতাম। তার মানে হচ্ছে কি আমার জিরো থাকলে ওয়ান করে দিতাম, ওয়ান থাকলে জিরো করে দিতাম, রাইট? তাহলে আমি হচ্ছে কি নেগেটিভ ভার্সন পেয়ে যেতাম ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্টে যদি নেগেটিভ নাম্বার বের করা লাগতো, সেটা আমি কি করতাম, এগেইন আমি আনসাইন বের করব, এরপরে তার পজিটিভ ভার্সন বের করব, পজিটিভ নাম্বারকে আমি বিটগুলোকে ইনভার্ট করব, ইনভার্ট করার পরে আমি একটা ওয়ান যোগ করব, দেন আমি হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্টে তার নেগেটিভ ভ্যালুটা পেয়ে যেতাম। সো এগুলো ডিটেলসে আমরা গত ক্লাস পড়েছিলাম, সো ওটা রেকর্ডিংও আমি দিয়ে দিছি, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে হচ্ছে কি জিনিসটা দেখবো যে আমার যদি দুইটা ওয়ান্স কমপ্লিমেন্টের নাম্বার এডিশন বা সাবট্রাকশন করতে বলে, সেটার আমার রেজাল্টটা কিভাবে বের করি, অথবা আমার টুস কমপ্লিমেন্টে এডিশন সাবট্রাকশন কিভাবে করি সেটা আমরা দেখবো। আচ্ছা, সো ধরেন আমি এখান থেকে স্লাইড থেকে এক্সাম্পলগুলো দেখাই। ফর এক্সাম্পল আমাকে বললো যে কোশ্চেনটা এরকম দিল। সো আমাকে ধরেন বললো কোশ্চেনে যে অ্যাড +3 উইথ +4 ইউজিং 4 বিটস ইন টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। সো আমাদের কোয়েশ্চেন আসলে এভাবেই আসে, ঠিক আছে? আমাকে দুইটা নাম্বার দিয়ে দিবে, কত বিটে করতে হবে অ্যান্ড কোন নাম্বার সিস্টেম করতে হবে সেটা আমাকে বলে দিবে। আচ্ছা, তা এগুলা যখন কোশ্চেন আসবে, যেটা বলেছিলাম আমাকে এভরি সিঙ্গেল স্টেপ আমাকে ওয়ার্কিং শো করতে হবে। তো কি করব, প্রথম কাজ হচ্ছে কি এই যে দুইটা নাম্বার দেওয়া আছে তাদের আমার হচ্ছে বাইনারিতে কনভার্ট করা। এখন যখন আমি বাইনারিটা কনভার্ট করব, এটা কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না। যদি ডিরেক্টলি ক্যালকুলেটর করেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার কাটা যাবে। সো আপনাদের যতই যেই নাম্বারই দেওয়া থাকুক না কেন, আমার যে ডেসিমাল টু বাইনারি কনভার্সন রুল শিখে আসছি লেকচার ওয়ানে, ওভাবে আমাকে শো করতে হবে, যে আমাদের রিপিটেড ডিভিশন যেটা করে আসছি ওভাবে আমাকে দেখানো লাগবে। আচ্ছা, সো +3 কিভাবে বের করব? +3 বের করার আগে আমাকে হচ্ছে আগে আনসাইন্ড 3 বের করতে হবে, তাই না? সো আমি হচ্ছে আনসাইন 3 লিখে নিব। আনসাইন 3 হচ্ছে কি বেসিক্যালি আমার 1 1। এখানে আমি ডিরেক্টলি লিখলাম বিকজ এটা আমার জানা আছে, বাট যেটা বলেছিলাম আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এত ছোট নাম্বার দিবে না, বড় নাম্বার দিবে। সেক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে ওইভাবে আমাকে কনভার্সনটা শো করে বের করে দেখাইতে হবে বাইনারিটা। আচ্ছা, এরপরে +3 বের করার জন্য কি করব, সামনে একটা জিরো অ্যাড করব, তাহলে +3 হয়ে গেল। আর সিন্স আমাকে বলছিল লেন্থ 4 বিটে, এটা কিন্তু এখনো 4 বিট হয়নি। সো 4 বিট করার জন্য হচ্ছে কি আমার কি করতে হবে, সামনে একটা জিরো অ্যাড করে এক্সটেন্ড করে নিতে হবে। সো +3 ইন 4 বিটস হচ্ছে বেসিক্যালি 0 0 1 1 হয়ে গেল।
সো +3 পেয়ে গেলাম। আমি কি এটাকে বিট কি ইনভার্ট করব? করব না। ইনভার্সনটা প্রয়োজন হয় যখন আমাকে কি নেগেটিভ ভ্যালুটা বের করতে হয়, রাইট? এখানে তো নেগেটিভ ভ্যালু চাই নাই। সো আমি +3 বের করা হয়ে গেছে। এরপর আমি +4 বের করব। সো এখানেও সেম ভাবে আমি আগে আনসাইন্ড 4 বের করব। সো আনসাইন্ড 4 হচ্ছে কি 100। এরপর আমি +4 বের করব। সো সামনে একটা 0 অ্যাড করা। সো +4 হয়ে গেছে। এটা অলরেডি 4 বিটসে আছে, তো এখানে আর বিটের এক্সটেনশনের প্রয়োজন নাই। দেন আমার কাজ হবে, যেহেতু আমাকে অ্যাডিশন করতে বলছে, আমি অ্যাডিশনই করব। সো দুইটা নাম্বার এখানে আমি লিখে নিলাম। এই এখন নর্মালি বাইনারি এডিশন যেভাবে শিখে আসি ওভাবে করব। 1+0 করলে 1, 1+0 করলে 1, 0+1 করলে 1, 0+0 করলে 0। সো আমার মেইন অপারেশনটা ছিল হচ্ছে গিয়ে +3 অ্যাডিশন উইথ +4, এই কাজটা করতে বলছিল। সো এদেরকে যদি আমি অ্যাডিশন করি, আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে গিয়ে +7 পাওয়া, রাইট? অ্যান্ড আপনি যদি অ্যান্সারটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু +7ই পেয়েছি। কিভাবে বুঝবো +7 পেলাম? আমার অলওয়েজ অ্যান্সারের মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা লেফট মোস্ট বিট, সেটা খেয়াল করে দেখবেন। এটা যদি 0 হয় তার মানে পজিটিভ নাম্বার, এটা যদি 1 হতো তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। আর আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু 4 বিটে করতে বলছে, আমার অ্যান্সারও 4 বিটই হওয়া লাগবে। যদি 4 বিটে বেশি আসে, ওটাকে আমরা কি করি? ডিসকার্ড করে দিই। আচ্ছা, এক্সেপ্ট ফর ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টে ওটাকে ডিসকার্ড করি না, ওটাকে আমি আবার অ্যান্সারের সাথে অ্যাড করি। আচ্ছা, সো টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমার যদি এক্সট্রা ক্যারিটা আসতো, সেটাকে আমি অলওয়েজ ডিসকার্ড করে দেবো। এখানে যেহেতু কোনো ক্যারি নাই, তাহলে আমাদের ডিসকার্ডেরও কোনো কনসিডারেশন নাই। তাহলে এটা আমার হচ্ছে কি, এই জিরোটা আমাকে বেসিক্যালি বোঝাচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? আর এটার ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে কি বেসিক্যালি আমরা জানি যে আমাদের প্রথম বিটে বাদে বাকি বিটটি হচ্ছে আমার ম্যাগনিটিউড হিসাবে কাউন্ট হয়। সো 111 হচ্ছে কি বেসিক্যালি 7 এর বাইনারি, সো এটা হচ্ছে কি বেসিক্যালি +7। তাহলে আমার +7ই পাওয়ার কথা ছিল, আমি +7ই পেয়েছি, তার মানে আমার অ্যান্সার ঠিক আছে। ক্লিয়ার? সো আমাকে যদি টুস কমপ্লিমেন্টে এভাবে অ্যাডিশন করতে বলে, আমরা এভাবে চাইলে করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমাকে হচ্ছে কি বললো, এখানে দেখি, এই এক্সাম্পলটা দেখি যে -3 -6 এদেরকে অ্যাড করতে বললো। এটা করলে কি আসবে? সেম ভাবে আমাকে কোশ্চেন দিল যে অ্যাড -3 উইথ -6, ঠিক আছে? বাকিগুলো আমি লিখলাম না, একই জিনিসই, সেটাও 4 বিটে করতে হবে। সো আমার ফার্স্ট অফ অল অ্যাগেইন আমি আগে আনসাইন 3 থেকে বের করব। সো আনসাইন 3 হচ্ছে গিয়ে 11। -3 বের করা তো ডিরেক্টলি করা যাবে না, আমাকে আগে প্রথমে +3 বের করতে হবে। এরপরে +3 কে আমি 4 বিটে লিখবো। সো +3 ইন 4 বিট, বা যত বিটই বলুক এক্সটেনশন করে নেবেন। দেন এবার আমাকে -3 করতে হবে। সো যেহেতু টুস কমপ্লিমেন্টে আমরা আছি, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টে। সো টুস কমপ্লিমেন্টে নেগেটিভ কিভাবে বের করি? আগে আমি তার বিটগুলোকে ফ্লিপ করব, ইনভার্ট করব। ইনভার্ট করার পরে আমি হচ্ছে কি একটা 1 অ্যাড করব। যদি ওয়ান্স কমপ্লিমেন্ট হইতো তখন আমি এই 1টা অ্যাড করতাম না, জাস্ট ফ্লিপ করতাম। এটা হচ্ছে কি তাদের ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে 1 অ্যাড করলে কি আসবে? আলটিমেটলি আমার ভ্যালুটা হচ্ছে কি এটা আসবে। দিস ইজ -3। সিমিলার ওয়েতে আমি -6ও বের করব। সো এগেইন আগে হচ্ছে গিয়ে আনসাইন্ড 6 বের করব, এটা হচ্ছে আসবে 110। এরপরে +6 বের করব, সামনে একটা 0 অ্যাড করব। এখন এটা অলরেডি 4 বিটে আছে, সো এক্সটেনশনের প্রয়োজন নেই। সো -6 করার জন্য কি করব? আগে আমি বিটগুলোকে উল্টাবো, এরপর আমি একটা 1 অ্যাড করব। তাহলে এটা অ্যাড করলে আলটিমেটলি এটা আসে। সো -3 আর -6 পেয়ে গেলাম। এরপর এদেরকে আমি অ্যাডিশন করব। সো বেসিক্যালি আমার কাজ কি ছিল? -3 অ্যাডিশন উইথ -6, এই কাজটা করতে বলছে। সো এদেরকে যদি আমি অ্যাড করি, আমার এক্সপেক্টেড রেজাল্টটা বলেন তো কি আসা উচিত? Sir, -8. -8? শিওর? Sir, -9. -9 আসবে না 6 আর Oh, 3 করলে? sir, 9. আচ্ছা, তাহলে দেখি আমাদের এটা কি আসে কিনা। তাহলে আমাদের -3 ছিল 1101, -6 ছিল 1010। ওকে ফাইন, অ্যাড করে দেখি কি আসে। সো 1+0 করলে 1 আসবে, 0+1 করলেও 1 আসবে, 1+0 করলেও 1 আসবে, 1+1 করলে 2 আসবে। আর 2 করলে তো জানি এখন 2 লেখা যাবে না। সো আমার হচ্ছে গিয়ে
সাম আসবে হচ্ছে গিয়ে 0 আর ক্যারি হচ্ছে গিয়ে 1 আসবে। সো এই ক্যারিটা আমি আবার এখানে বসাবো। সো আমার এখন দেখেন অ্যান্সার কিন্তু আসছে কত, 5 বিটে। এই যে 1টা পেলাম, দিস ইজ মাই এক্সট্রা ক্যারি 1। আর যেটা বলেছিলাম টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ আমার এই এক্সট্রা 1টাকে আমরা অলওয়েজ ডিসকার্ড করে দিই, এটা আমরা রেজাল্টের সাথে গুনবো না। এক্সট্রা অলওয়েজ একটাই আসতে পারে। প্রিভিয়াস এক্সাম্পল দেখেছিলাম যে কোনো এক্সট্রা আসে নাই, সো ওখানে আমি কাউন্ট করবো না। আমার 4 বিটের অ্যান্সারের ক্ষেত্রে যদি 5 বিট আসে, তাহলে 5 নম্বর বিটটাকে আমি বাদ দিয়ে দেবো। যদি আমার প্রশ্ন হতো যে তুমি 7 বিটে দুইটা ক্যালকুলেশন করো, দুইটা 7 বিট অ্যাড করার পর যদি আমি 8 নাম্বার বিট পেতাম, ওই 8 নাম্বারটাকে বাদ দিতাম। বেসিক্যালি আমার লাস্টের একটা এক্সট্রা ক্যারি আসলে সেটাকে আমরা অলওয়েজ ডিসকার্ড করে দিই। আচ্ছা, তাহলে এখন এটাকে ডিসকার্ড করার পরে আমার অ্যান্সারটা কি আসছে, 0 1 1 1। এবার আমাকে বলেন এটার ভ্যালুটা কত? +7. +7। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, বিকজ আমার প্রথম বিট হচ্ছে গিয়ে 0, উইচ মিনস দিস ইজ আ পজিটিভ ভ্যালু। আর যেহেতু এখানে ম্যাগনিটিউড পার্টে 1 1 1, এটা হচ্ছে গিয়ে +7। বাট আমার অ্যান্সার আসা উচিত ছিল -9, বাট আমি পেলাম +7। তাহলে কি অ্যান্সারটা কি ঠিক আসছে? আসে নাই। এটাকেই হচ্ছে কি আমরা বলি ওভারফ্লো। সো ওভারফ্লো কখন হয়? ওভারফ্লো বেসিক্যালি হয় যখন আমার এক্সপেক্টেড যে রেজাল্টটা আসা উচিত সেইটা আমার হচ্ছে গিয়ে গিভেন সাইজের মধ্যে ফিট হয় না। কিভাবে হয় না একটু খেয়াল করে চিন্তা করে দেখি। সো আমার কিন্তু এখানে বলছিল 4 বিটে হিসাব করতে। 4 বিটের মধ্যে আমি জানি যে আমাদের একটা বিট তো সাইনে চলে যায়, রাইট? একটা বিট তো সাইনে চলে যায়। সো আমার বাকি থাকে হচ্ছে 3 বিট। 3 বিটের আমার রেঞ্জ কি? 3 বিটের রেঞ্জ হচ্ছে কি আমার 0 0 0 থেকে 1 1 1। বেসিক্যালি আমার রেঞ্জ হচ্ছে কি 0 to 7। এটা হচ্ছে আমার রেঞ্জ, রাইট? সো আমার সাইনের যদি হিসাবে চিন্তা করি, তাহলে সাইন হিসাবে চিন্তা করলে হচ্ছে কি -7 থেকে +7। দিস ইজ মাই রেঞ্জ। তাহলে আমার হচ্ছে গিয়ে যেহেতু এটা হচ্ছে কি আমাদের কারেন্ট রেঞ্জ, আমি যদি -9কে রিপ্রেজেন্ট করতে চাই, সেটাকে আমি পারবো 4 বিট দিয়ে? এটা তো আমার রেঞ্জের মধ্যেই হয় না। আমার 4 বিটের রেঞ্জের মধ্যে কিন্তু -9 নাই। এর জন্য আমার হচ্ছে গিয়ে যখন অ্যান্সারটা আসে, আমার কিন্তু যেহেতু এই রেঞ্জের বাইরে, আমার একটা ভুল অ্যান্সার সে শো করে। বুঝতে পারলাম? এটা কি হচ্ছে কি বলা হয় ওভারফ্লো, যে আমার এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা আমার গিভেন লেন্থের মধ্যে ফিট হয় না। আইদার এটা ভ্যালুটা খুবই ছোট অথবা খুবই বড়। বুঝতে পারলাম? সো ওভারফ্লোটা কখন হতে পারে বা কখন হতে হয় না, এন্ড এটাকে কিভাবে আমি ডিটেক্ট করতে পারি যে আমার ওভারফ্লো হয়েছে কি হয়নি? আমাকে ইউজুয়ালি পরীক্ষার প্রশ্নতে এটা বলে দেয় যে আমার হচ্ছে কি এই কোশ্চেনটার সাথে লাস্টে একটা ছোট পার্ট অ্যাড করে দেয় যে জাস্টিফাই ওয়েদার দেয়ার ইজ এন ওভারফ্লো অর নট। এই পার্টটা হচ্ছে কি আমাকে অ্যাড করে দেয়। ঠিক আছে? এই অ্যাডিশন করতে বলে, সাবট্রাকশন করতে বলে, করার পর আমাকে বলে দেয় যে জাস্টিফাই ওয়েদার দের ইজ এন ওভারফ্লো অর নট। সো আমাদের কাজ হচ্ছে কি ডিটেক্ট করা বা অ্যান্সার করা যে ইয়েস দের ইজ এন ওভারফ্লো অথবা নো দের ইজ নো ওভারফ্লো। কেন ওভারফ্লো হয়েছে বা কেন হয়নি সেটা আমাকে এক লাইনে লিখতে হয়। আচ্ছা, তাহলে এবার আসি ওভারফ্লোটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দিই ওভারফ্লো হবে না কখন। আমার ওভারফ্লো কখনোই হবে না যখন আমি হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট সাইন্ড নাম্বার অ্যাড করব। এটা মানে কি বুঝাচ্ছি? আমি যদি একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করি, আবার কখনোই ওভারফ্লো হবে না। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ট্রাইড অ্যান্ড টেস্টেড, যে আমি যদি দুইটা অপোজিট সাইন নাম্বার অ্যাড করি, আমার কখনোই ওভারফ্লো হবে না। সো একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ নাম্বার অ্যাড করলে ওভারফ্লো হবে না। সিমিলার ভাবে আমি যদি একটা নেগেটিভ নাম্বারের সাথেও যদি একটা পজিটিভ নাম্বার অ্যাড করি, আবার কখনোই ওভারফ্লো হবে না। বুঝতে পারলাম? তাহলে ওভারফ্লো হওয়ার পসিবিলিটি থাকে কখন? যদি আমি দুইটা সেম সাইনের নাম্বার অ্যাড করি। আইদার আমি হচ্ছে গিয়ে দুইটাই পজিটিভ নাম্বার অ্যাড করব, অথবা আমি হচ্ছে কি দুইটাই নেগেটিভ নাম্বার অ্যাড করব। ঠিক আছে? সেই ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের ওভারফ্লো ক্যান হ্যাপেন। কেন লিখছি? বিকজ আমার কিন্তু দিস ডাজ নট গ্যারেন্টি যে ওভারফ্লো হবেই। দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করলে যে অলওয়েজ ওভারফ্লো হবে, নট নেসেসারি। চান্সেস থাকে ওভারফ্লো হওয়ার জন্য, বাট নট নেসেসারি। ঠিক আছে? সো দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করলে ওভারফ্লো হতে পারে, দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করলেও ওভারফ্লো হতে পারে। আচ্ছা, এই রিজনটা কেন আসলো একটু খেয়াল করে দেখি। একটা নাম্বার লাইন দিয়ে এটাকে ইমাজিন করা ট্রাই করি। ধরেন আমরা এটা হচ্ছে কি নাম্বার লাইনটা আমাদের,
এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন। সো ওই 4 বিটের এক্সাম্পলটা ইউজ করি। সো আমরা জানি একটা 4 বিট নাম্বারের রেঞ্জ কি হয়। সো আমরা প্রিভিয়াস ক্লাসে রেঞ্জের ফর্মুলা দেখে আসছিলাম, সো ওইটা দিয়েই আমি আপনাদেরকে দেখাই। সো আমাদের ফর্মুলা ছিল -2n-1 থেকে +2n-1 -1। সো এটাই আমি ইউজ করব n এর জায়গায় 4 ইউজ করে। তাহলে n এর জায়গায় আমি যদি 4 ইউজ করি তাহলে কি আসবে, 2^4 - 1 থেকে +2^4 - 1 তাহলে এটা আসবে হচ্ছে কি -8 থেকে এটা আসবে হচ্ছে কি +7। সো আমার একটা 4 বিট নাম্বার 2's কমপ্লিমেন্টের রেঞ্জ হচ্ছে কি -8 থেকে +7। তার মানে আমার রেঞ্জ হবে এটা হচ্ছে -8, এখানে সবগুলো নেগেটিভ নাম্বার, এটা ধরেন 0 এন্ড এটা হচ্ছে কি +7। ঠিক আছে, সো একটা 4 বিটের রেঞ্জ হচ্ছে কি এইটা। তাহলে কেন আমার দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করলে ওভারফ্লো হতে পারে অথবা দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করলে ওভারফ্লো হতে পারে। সো ইমাজিন আমার যে দুইটা নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে -4, একটা হচ্ছে কি -5। আমাকে বলো এই দুইটা নাম্বারকে অ্যাড করতে। সো -4 হচ্ছে কি সামথিং সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, -5 হচ্ছে কি সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। এখন এদেরকে যদি অ্যাড করি আমি কত পাবো, -9। সো -9 কিন্তু আমার কি রেঞ্জের বাইরে না, আমার 4 বিটে যতটুকু রিপ্রেজেন্ট করতে পারে আমার কিন্তু এই ভ্যালুটা মাইনাস রেঞ্জের বাইরে। সো যখন আমি দুইটা সেম সাইন অ্যাড করি আবার ম্যাগনিটিউড কিন্তু কি ম্যাগনিটিউড কিন্তু বাড়ে, সাইন সেম থাকে বাট ম্যাগনিটিউডের ভ্যালুটা কিন্তু পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রেই আমার যেহেতু ম্যাগনিটিউডটা বাড়ে দের ইজ এন চান্স যে ওই ম্যাগনিটিউডটা আমার রেঞ্জের বাইরে চলে যেতে পারে, এর জন্যই হচ্ছে কি আমার ওভারফ্লোটা হয়। সিমিলারলি পজিটিভ ক্ষেত্রেও সেম, যে আমি যদি দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করি, ফর এক্সাম্পল 6+6 করি, দুইটাই পজিটিভ নাম্বার, +6 + +6। এখন এই দুটো নাম্বার অ্যাড করলেও কিন্তু আমাদের কি হবে, রেঞ্জের বাইরে চলে যাবে, বিকজ আমার অ্যান্সারটা আসবে হচ্ছে কি +12 which is মাচ মোর বিগার দেন +7। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিমিট 4 বিটের ক্ষেত্রে। So, এই জন্য যেটা বলেছিলাম যে দুইটা সেম সাইন অ্যাড করলে যেহেতু আমার ম্যাগনিটিউডটা বাড়ার হওয়ার চান্সেস বেশি থাকে, সো ওই ম্যাগনিটিউডটা যদি আমাদের রেঞ্জের বাইরে চলে যায় তখনই আমি বলি আমার ওভারফ্লো হয়েছে। আর যেহেতু বলেছিলাম এটা যে নট নেসেসারি যে এটা অলওয়েজ হবে, কেন, যদি আমার এরকম হইতো যে আমি হচ্ছে কি +2 এর সাথে +3 অ্যাড করব, এখন এখানেও কিন্তু দুইটা পজিটিভ নাম্বার, বাট এটা কিন্তু আমাদের তার যে এক্সপেক্টেড রেজাল্ট ওটা কিন্তু আমার রেঞ্জের ভিতরেই আছে, রাইট। সো আমাদের যে অলওয়েজ যে ওভারফ্লো হবে সেম সাইন অ্যাড করলে এটা গ্যারেন্টিড না, বা যেটা বলেছিলাম যে সেম সাইন হলেই আমাদের ওভারফ্লো হওয়ার চান্সেসটা থাকে। সো এটা কি সবাই বুঝতে পারছি কেন আমি সেম সাইন অ্যাড করলে আমার ওভারফ্লো হতে পারে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে পার্টটা লিখছিলাম যে কখন ওভারফ্লো হবে না, আমি যদি দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করি, সো দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করলে কখনোই ওভারফ্লো হবে না। এবার আমাকে বলেন তো কেন হবে না, এই নাম্বার লাইনটা দেখেই বলেন তো, যদি দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করি কেন আমার ওভারফ্লো হবে না? স্যার রেঞ্জের মাঝখানে থাকবে সব সময় এই জন্য। এক্স্যাক্টলি, কারণ আমি যখন দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করি আমার ম্যাগনিটিউড ভ্যালু তো অলওয়েজ কমবে, যেহেতু ডিফারেন্স আছে সো আমার তো অলওয়েজ সাবট্রাকশন হয়, ম্যাগনিটিউড ভ্যালুটা কমে আসে। সো আমার যদি ম্যাগনিটিউড ভ্যালুটা কমে সো তখন অলওয়েজ এটা হচ্ছে কি রেঞ্জের ভিতরেই চলে আসে, এটা রেঞ্জের বাইরে হওয়ার চান্সেস থাকে না। রেঞ্জ বাইরে কখন আসবে, রেঞ্জ বাইরে আসবে আইদার পজিটিভ সাইডের রেঞ্জ বাইরে বেশি হবে অথবা নেগেটিভ সাইডের রেঞ্জ বাইরে হবে। সো এই দুটো হওয়ার চান্স হচ্ছে যখন আমি দুইটাই নেগেটিভ নিব তাহলে আমার নেগেটিভ সাইনে বেশি হবে, অথবা দুইটাই পজিটিভ ভ্যালু নিব তাহলে হচ্ছে কি আমাদের পজিটিভ সাইডে রেঞ্জ বাইরে হবে। বা দুইটা ডিফারেন্ট সাইড নিলে তো তখন আমাদের ওটা হচ্ছে কি অলওয়েজ আমাদের রেঞ্জের ভিতরেই থাকবে। এর জন্য আমার যখন দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বার অ্যাড করি আমাদের ওভারফ্লো কখনো হয় না, যখন দুইটা সেম সাইন অ্যাড করব তখনই আমার ওভারফ্লো হওয়ার চান্সেস এসে পড়ে। এবার বুঝলাম ওভারফ্লো জিনিসটা। সো এবার এসে এখন আমাদের সহজ হিসাবে কিভাবে ওভারফ্লো বুঝবো কি বুঝবো না। মনে রাখবেন আমার ওভারফ্লো হবে যদি আমি দুইটা পজিটিভ নাম্বারকে অ্যাড করি অথবা কি দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করি, এই কেসে তো আমাদের ওভারফ্লো হইতে পারে। যদি আমি দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করি অ্যান্ড আমাদের রেজাল্টে একটা নেগেটিভ নাম্বার শো করে তখনই আমার বুঝতে হবে আমার ওভারফ্লো হয়েছে। অ্যান্ড যদি দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করি অ্যান্ড রেজাল্টের ক্ষেত্রে আমি একটা পজিটিভ নাম্বার পাই সেক্ষেত্রেও আমাদের ওভারফ্লো হবে। এটা হচ্ছে কি সোজা হিসাব, বুঝতে পারলাম। সো দেখেন আমাদের হচ্ছে কি ওভারফ্লো যে এক্সাম্পলটা করছিলাম একটু আগে, এই যে এখানে আমি হচ্ছে কি করছিলাম -3 আর -6 অ্যাড করছিলাম, সেখানে দেখেন আমার দুইটা নেগেটিভ নাম্বার, সো আমার ওভারফ্লো হওয়ার চান্সেস আছে। সো খেয়াল করে দেখেন আমি কিন্তু
দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করছি, কিভাবে বুঝলাম? আমার সামনের ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, সো এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, বাট আমার যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু পজিটিভ। এখন দুইটা নেগেটিভ অ্যাড করলে তো কোনো সময় পজিটিভ ভ্যালু আসতে পারে না, দুইটা নেগেটিভ অ্যাড করলে নেগেটিভই আসা উচিত, বাট যেহেতু এই দুইটা নেগেটিভ অ্যাড করে একটা পজিটিভ ভ্যালু পেলাম, এটাই হচ্ছে আমাকে বলে দিচ্ছে there is an overflow। বুঝতে পারলাম? সো অ্যান্সারের ক্ষেত্রে আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন যে yes there is an overflow। কিভাবে বুঝলাম? যে we are adding two negative numbers but we are getting a positive number in the result। এতটুকু লিখলেই ইনাফ। বুঝতে পারলাম? কেউ যদি অন্যভাবে এক্সপ্লেন করতে চায় যে আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে আমার রেঞ্জের বাইরে, যে একটু আগে যেটা দেখালাম যে আমার 4 বিটের যে রেঞ্জ আসে আমার -9 তো ওই রেঞ্জের বাইরে, তো সেটাও হচ্ছে কি লিখতে পারেন যে মাই এক্সপেক্টেড রেজাল্ট ইজ আউটসাইড দ্য রেঞ্জ অফ 4 বিটস। বা কোশ্চেন যদি 5 বিটে করতে বলতো তাহলে বলবেন যে মাই এক্সপেক্টেড রেজাল্ট ইজ আউটসাইড দ্য রেঞ্জ অফ 5 বিটস, সেই জন্য আমার ওভারফ্লো হয়েছে, ওটা বলতে পারেন। অথবা এভাবে বলতে পারেন যে উই আর অ্যাডিং টু নেগেটিভ নাম্বারস বাট উই আর গেটিং এ পজিটিভ নাম্বার ইন দ্য রেজাল্ট। বুঝলাম? অথবা উল্টাটাও ট্রু, যা উই আর অ্যাডিং টু পজিটিভ নাম্বারস বাট উই আর গেটিং এ নেগেটিভ নাম্বার ইন দ্য রেজাল্ট। ঠিক আছে, সো এতটুকু লিখলেই দ্যাটস ইনাফ, যেমন ওভারফ্লো হয়েছে কি হয়নি। স্যার এখানে যদি আমাদের বিট বেশি দিয়ে নিতে বলতো, যেমন মানে 4 বিটের জায়গায় 5 বা 6, তাহলে কি এটা ওভারফ্লো না, তখন হতো না, বিকজ 5 বিটের ক্ষেত্রে কিন্তু আমার -9 উইদিন দ্য রেঞ্জ হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওভারফ্লো হতো না। স্যার এখানে তাহলে তো আমাদের লাস্টে একটা ডিসকার্ড যাইতো না, কিন্তু তারপরে তো স্যার এখানে আসতেছে -7। না, আমি যদি এটা 5 বিটে করতাম, 5 বিটে করলে কিন্তু আমার এটা তখন ডিসকার্ড হইতো না, তখন তো এটা ইনক্লুডেড থাকতো, পুরো 5 বিটে ইনক্লুড থাকতো না। হ্যাঁ, তাহলে স্যার আমরা লাস্টে একটা সাইন ধরতাম না, তো লাস্টে হ্যাঁ, একটা সাইন ধরলে এটা তো লাস্টে স্যার 9 হলে তো নেগেটিভ ভ্যালু না, হ্যাঁ, তো কিন্তু তখন স্যার তখন তো আমি 7ই আসে। না, তখন -7 আসবে না। কেন আসবে না? বিকজ নেগেটিভ কিন্তু এটা তখন ডিরেক্ট বাইনারি কনভার্সন হবে না। আমি এটা এখানে এই পার্টটা দেখাই। ধরেন আমাকে হচ্ছে গিয়ে -5 বের করতে বলতো, -5 আমরা কিভাবে বের করি? আগে আমি আনসাইন 5 বের করি, এরপরে +5 বের করি, এবার কি করি? বিটগুলোকে ফ্লিপ করি, এরপরে এক যোগ করি। এটা হচ্ছে আমাদের -5, রাইট? আর আমার অ্যাকচুয়াল 5 এর বাইনারি কত? এইটা। সো আমাকে যদি এটা দেয়, হাউ উইল আই নো দিস ইজ -5? সো এখান থেকে আবার এই 5 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই পার্টটা আবার করব, আবার আমি বিটগুলোকে ফ্লিপ করব। আবার আমি যদি বিটগুলোকে ফ্লিপ করি তাহলে এটা পাবো, আবার +1 করব, তাহলে হচ্ছে গিয়ে এগেইন আমি 5 পেয়ে যাব। সো তাহলে নেগেটিভ স্যার থেকে আবার বাইনারি পাওয়ার মধ্যে জন্য ওই টুস কমপ্লিমেন্টটা আমি আবার করতে হবে। কিন্তু আগেরটা তো স্যার আমরা ডিরেক্টই করছি, হ্যাঁ, মানে ডিরেক্ট করছি হচ্ছে বিকজ পজিটিভের ক্ষেত্রে তো আমার ম্যাগনিটিউডটা চেঞ্জ করি না, পজিটিভের ক্ষেত্রে কিন্তু বিটগুলো সেমই থাকে, বাট নেগেটিভ ক্ষেত্রে যদি বিটটা উল্টাই দিই তখন তো আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এজন্য নেগেটিভ যদি কোনো ভ্যালু থাকে সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করার জন্য আমাকে আবার ওই বিটগুলোকে ফ্লিপ করে +1 করতে হবে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে। আর যদি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হইতো তাহলে জাস্ট ফ্লিপ করতাম, +1টা করতাম না। সো ঠিক আছে পজিটিভের স্যার। ক্ষেত্রে ওই ভ্যালুটাই নিব ডিরেক্টলি, বাট নেগেটিভের ক্ষেত্রে আগে ওটাকে উল্টায় নিয়ে তারপর ওটাকে ভ্যালু ধরতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে হয়ে গেল। সো বুঝতে পারলাম ওভারফ্লো ব্যাপারটা। তো এখানে দেখেন আরো কিছু এক্সাম্পল এখানে দেখি। আমাদের হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্টে ছিলাম। হুম, সো এখানে দেখি, এখানেই দেখালাম তো, এটা আমি এক্সাম্পলটা আমি হাতে করে দেখালাম। সো বাকি সব এক্সাম্পল একইভাবেই করব। সো যেরকম এখানে আমাকে -1 আর -5 কে অ্যাড করতে বলছিল, সো -1 আগে বের করলো, -5 বের করলো, অ্যাড করার পর এটা আসছে। এখানে খেয়াল করে দেখেন আমার একটা এক্সট্রা 1 আসছিল, যেটা আমাকে ক্যারি আউট বলি। সো এটাকে আমি বাদ দিয়ে দিব। সো এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি কি আসে? 1 0 1 0। এখন দেখেন দুইটা নেগেটিভ অ্যাড করছি, অ্যান্সারও আসছে নেগেটিভ, তার মানে এখানে কোনো ওভারফ্লো হয় নাই। ওভারফ্লো হবেই যদি আমার দুইটা নেগেটিভ অ্যাড করে পজিটিভ পাই, অথবা দুইটা পজিটিভ অ্যাড করে নেগেটিভ পাই সেক্ষেত্রে। বাট আমার যদি দুইটা নেগেটিভ অ্যাড করে নেগেটিভই পাই তাহলে আমার হচ্ছে কি অ্যান্সার ঠিক আছে। সো অলওয়েজ যখন চেক করবেন ওই সাইনটা, সাইন বিটটা যদি আমার ভিন্ন হয়, যেটা এক্সপেক্টেড রেজাল্ট থেকে যদি ভিন্ন হয়, তাহলেই আমার ওভারফ্লো অকার করবে। তাহলে এখানে কোনো ওভারফ্লো হয়নি। এখানে দেখেন, এখানে কিন্তু আমার দুইটা ডিফারেন্ট সাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওটা যেটা বলেছিলাম দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করলে কখনোই ওভারফ্লো হবে না। ঠিক আছে, সো এখানে আমাদের সাইন বিটটা চেক করা লাগবে না। সো এই কেসটা আসলে আপনারা হচ্ছে গিয়ে ধরে নিতেই পারেন যে আবার কোনো সময় ওভারফ্লো হবে না। সো অ্যান্সার লিখে দিতে পারবেন দের ইজ নো ওভারফ্লো বিকজ উই আর অ্যাডিং টু ডিফারেন্ট সাইন্ড নাম্বারস। এখানেও খেয়াল করে দেখেন, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার অ্যাড করার পর একটা এক্সট্রা 1 আসছিল,
বাট এই এক্সট্রা ওয়ানটা তো আমি অলওয়েজ ডিসকার্ড করব। তো ডিসকার্ড করার পর কিন্তু আমার আলটিমেটলি +3 আসছে, অ্যান্ড আমার +3 পাওয়া উচিত ছিল। বুঝলাম। সো এটা আমরা যে একটু আগে দেখলাম যে -3 -6 করলে -9 আসে, অ্যান্ড এখানে আমার ওভারফ্লো হয়েছে। এই ওয়ানটা বাদ দেওয়ার পরে আমার অ্যান্সারটা কিন্তু পজিটিভ, আর আসা উচিত ছিল নেগেটিভ। তারপর এখানেও দেখেন +5 +6 করার পর আমার +11 আসার কথা ছিল, বাট আমার অ্যান্সার কিন্তু আসছে নেগেটিভ রেজাল্ট। এখানে আমার সাইনটা হচ্ছে গিয়ে 1, তার মানে এটা নেগেটিভ ভ্যালু আসছে, বাট আমার আসা উচিত ছিল +11। তার মানে এখানেও আমার ওভারফ্লো হয়েছে, যে দুইটা পজিটিভ অ্যাড করার পরে আমার একটা নেগেটিভ ভ্যালু আসছে। এখানে দুইটা নেগেটিভ অ্যাড করার পরে আমার হচ্ছে গিয়ে পজিটিভ আসছে। ক্লিয়ার কিভাবে ওভারফ্লো ডিটেক্ট করব? আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্টেও হচ্ছে গিয়ে অ্যাডিশন সাবট্রাকশন সেম প্রসেস, খালি আমার ডিফারেন্সটা হচ্ছে কি এই যে আমাদের একটা এক্সট্রা ক্যারি আউট আসতো, ওইটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা ডিসকার্ড করব না, ওই এক্সট্রা ওয়ানটাকে আমি আবার অ্যান্সারের সাথে যোগ করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্রুশাল ডিফারেন্স। আর বাকি সব প্রসেস সেম, ওভারফ্লো ডিটেকশন একইভাবেই করব। খালি মনে রাখবেন টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে, এটা এখানে লিখেই দিই, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ডিসকার্ড ক্যারি আউট, এক্সট্রা যে ক্যারি আউটটা আসবে ডিসকার্ড করে দেবো, ওটা আমি রেজাল্টে গুনবো না। বাট ওয়ান্স কমপ্লিমেন্টে যদি এক্সট্রা ক্যারি আউট আসে, ওটা আমি হচ্ছে কি অ্যাড করে দিব, অ্যাড দ্য এক্সট্রা ক্যারি আউট টু দ্য রেজাল্ট, রেজাল্ট যেটা ছিল ওটার সাথে আমি আবার ওই ওয়ানটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিফারেন্স, বাকি সব সেম। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে কিন্তু সবগুলো কিন্তু অ্যাডিশন দেখাইছে, সাবট্রাকশন তো দেখালো না। তাহলে আমরা সাবট্রাকশন কিভাবে করব? খুবই সিম্পল। আমাকে যদি প্রশ্নতে বলতো, আমরা অ্যাকচুয়ালি সাবট্রাকশন করবো না, আমরা অলওয়েজ অ্যাডিশনই করি। যদি আমাকে কোশ্চেনে বলে যে সাবট্রাক্ট -5 ফ্রম +8, ধরেন এই কোশ্চেনটা বললো। আচ্ছা, বলেন তো ফার্স্ট অফ অল এটা আমি কি লিখবো? এটাকে আমি লিখবো যে এটা লিখবো, নাকি এটা লিখবো? কোনটা কারেক্ট? ফার্স্ট ফার্স্ট বাকিরা কোনটা কারেক্ট? স্যার সেকেন্ডটা। সেকেন্ডটা। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখানে অনেকে ভুল করে। মনে রাখবেন আমাকে ওয়ার্ডিংটা কি বলছে, সাবট্রাক্ট -5 ফ্রম +8, মানে 8 থেকে 5 -5 সাবট্রাক্ট করতে হবে। তার মানে আমি এইটা হচ্ছে কি আবার কারেক্ট অ্যান্সার, এটা না, কিন্তু এটা হবে হচ্ছে কি সাবট্রাক্ট +8 ফ্রম -5। ঠিক আছে, সো এই ওয়ার্ডিংটা খেয়াল রাখবেন, অনেকে এই ওয়ার্ডিং এ ভুল করে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি ভুল, এটা কারেক্ট। আচ্ছা, সো আমাকে যদি এরকম করতে বলে আমি কি করব? আমি হচ্ছে এটা একটু রিঅ্যারেঞ্জ করে এটাকে অ্যাডিশনের ফর্মে নিয়ে যাব। কিভাবে? এটা হচ্ছে কি আমি মাইনাস মাইনাসকে আমি প্লাস করে এই কাজটা করতে পারি না? বেসিক্যালি এই যে এটা লিখলেই হয়ে যাবে, একই জিনিস। তখন কিন্তু আমার হচ্ছে কি আলটিমেটলি অ্যাডিশনই করা লাগতেছে, এখানে কিন্তু আর সাবট্রাকশন করা লাগতেছে না। এটাকে হচ্ছে আমি +5ই ধরে নিতে পারি। তো এইটা করা আর এটা করা কিন্তু একই জিনিস, তাই না? তো এই জন্য আমি হচ্ছে গিয়ে আলাদা করে সাবট্রাকশন করব না, আমি অলওয়েজ অ্যাডিশনই করব। যদি অন্য কিছু লিখতাম, ফর এক্সাম্পল আমাকে যদি বলতো যে সাবট্রাক্ট 3 ফ্রম -6, তাহলে কি লিখবো? ফার্স্ট অফ অল লিখতাম -6 -3, এই জিনিসটা লিখতাম না। আমার কোশ্চেন অনুযায়ী এটা লিখতাম যে -6 থেকে আমি 3 কে হচ্ছে গিয়ে সাবট্রাক্ট করব। সো এটাকে আমি কি করব, এটা রিঅ্যারেঞ্জ করে আমি এটাকে অ্যাডিশনের ফর্মে নিয়ে আসবো। সো এটাকে মাইনাসটাকে আমি এটার ভিতরে নিয়ে এসে প্লাস -3 করে দিব। একই একই জিনিস, কিন্তু এখানে যা হচ্ছে এখানে সেম জিনিস হচ্ছে, আমি জাস্ট সাইনটাকে একটু ম্যানিপুলেট করে নিছি। সো এখন আমি কি কি কাজটা করব, আমি হচ্ছে -6 আলাদা করে বের করব, -3 বের করব, এরপর এদেরকে আমি অ্যাডিশন করব। সো আমাকে কোশ্চেনে অ্যাড বলুক সাবট্রাক্ট করুক ডাজেন্ট ম্যাটার, আমি অলওয়েজ এটাকে মডিফাই করে অ্যাডিশনই করব। ঠিক আছে, অ্যাডিশন করে যেটা বলেছিলাম, অ্যাডিশন করার পরে আমার হচ্ছে যেভাবে ওভারফ্লো চেক করি, এভাবে অ্যাডিশন করে ওভারফ্লো চেক করে অ্যান্সারটা লিখে দিব। ঠিক আছে, তো এখানে আমরা সাবট্রাক্ট করতে পারি না কেন? সাবট্রাক্ট করতে পারি,
বাট আমার সাবট্রাক্ট করলে তো আমার কাজ বেশি, আমার যে বড় বিষয় থাকে, রাইট? সো ওইসব তো না করলে সিম্পল বাইনারি অ্যাডিশন হচ্ছে কি সবচেয়ে ইজিয়েস্ট, টাইম কম লাগে। কেউ যদি সাবট্রাক্ট করতে চায় করতে পারে, ওখানে ফুল মার্কস পাবে, বাট আমার সাবট্রাকশন করতে গিয়ে কাজ বেশি করা লাগে। So আমি কেন ওই কাজটা বেশি করব? এর জন্যই আমরা হচ্ছে কি অলওয়েজ ট্রাই করবো অ্যাডিশন করা, কারণ এটা সবচেয়ে সিম্পলেস্ট, এখানে আমার ভুল হওয়ার চান্স কম থাকে। সাবট্রাকশন করতে গিয়ে দেখবেন যে অনেক সময় ছোটোখাটো ভুল হয়, সো ওটা তো আমার প্রয়োজন নাই। আর যেটা বললাম, পরীক্ষায় কিন্তু ইউজুয়ালি এত ছোট কোশ্চেন আসে না। পরীক্ষায় হচ্ছে কি ইউজুয়ালি বড় বড় নাম্বার দেয়, যেটা হচ্ছে কি 10 বিট 12 বিট অ্যাডিশন করতে হয়। আমরা এখানে হচ্ছে 4 বিট 5 বিট দেখলাম, পরীক্ষায় ইউজুয়ালি দেখবেন যেরকম দুইটা 10 বিট নাম্বারের মাঝখানে আমাকে অ্যাডিশন করতে বসে। সো এখানে ক্ষেত্রে আমার যখন অনেকগুলো বিট থাকে, দেখবেন যে আমাদের এখানে অনেক ঘিজিবিজি হয়ে যায়। এখন এখানে যে সমস্যাটা হয়, কেউ যদি সাবট্রাক্ট করতে যায়, যখন বড় নিতে যাবে, এখানে কাটবে, এখানে বড় নিবে, আবার বড় থেকে কাটবে, সো অনেক ঝামেলা হয়। সো এখানে কাটাকাটি থাকলে দেখবেন যে একটা বিট ভুল হলে কিন্তু পুরো অ্যান্সার ভুল। সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমরা হচ্ছে কি অ্যাডিশন করব, সো দ্যাট আমাদের এররটা কম আসে। আর মনে রাখবেন, যখন এরকম বিট ওয়াইজ অ্যাডিশন করবেন, একটু স্পেস দিয়ে লিখবেন খাতায়, এত মানে ন্যারো করে দেখার প্রয়োজন নেই, একটু স্পেস দিয়ে লিখবেন, যেন বিটগুলো অ্যালাইন থাকে, এটার সাথে এটা অ্যালাইন থাকবে, এটার সাথে অ্যালাইন থাকবে, তাহলে ভুল হওয়ার চান্সেস কম থাকে। বুঝলাম? সো কেউ সাবট্রাকশন চাইলে করতে পারে, বাট বেটার হচ্ছে কি অ্যাডিশন করা, সো দ্যাট আপনাদের এরর হওয়ার চান্সেস কম থাকবে। ঠিক আছে? সো অলওয়েজ অ্যাডিশনই করব, আর ওভারফ্লোটা হচ্ছে গিয়ে অ্যাডিশনের জন্য চেক করব। সাবট্রাকশন যখন করবেন তখন কিন্তু আমার ওভারফ্লো রুলটা চেঞ্জ হয়ে যায়। এই যেখানে আমার লেখাও আছে, এই যে ওভারফ্লো রুলটা কখন হয়, যেটা বলেছিলাম যে আমার যদি আমি অ্যাডিশন করি, অ্যাডিশন যদি আমি দুইটা সেম সাইন নাম্বার অ্যাড করি, তাহলে হচ্ছে কি আমার যদি একই সাইন আসে তাহলে ওভারফ্লো হবে না, আর আমার যদি ডিফারেন্ট সাইন আসে তার মানে আমার ওভারফ্লো হবে। বেসিক্যালি আমি দুইটা পজিটিভ অ্যাড করে যদি নেগেটিভ পাই তাহলে ওভারফ্লো হবে, আর যদি নেগেটিভ অ্যাড করে পজিটিভ পেলে ওভারফ্লো হবে, রাইট? আর যদি আমি দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করি তাহলে আমার কখনোই ওভারফ্লো হবে না। সো রুল 1 আর রুল 3 এই দুটো হচ্ছে কি অ্যাডিশনের ক্ষেত্রে, আর আপনি কেউ যদি সাবট্রাকশন করে থাকে তখন কিন্তু আমার এই দুইটা রুল অ্যাপ্লাই হবে না, তখন হচ্ছে উল্টা রুল হবে। উল্টা রুল কি, আমার সাবট্রাকশনের ক্ষেত্রে দুইটা সেম সাইন নাম্বারকে সাবট্রাক্ট করলে কখনোই ওভারফ্লো হয় না। অ্যাডিশনের ক্ষেত্রে কি ছিল, দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করলে কখনোই ওভারফ্লো হতো না। সাবট্রাকশন করার সময় দুইটা সেম সাইন অ্যাড করলে ওভারফ্লো হয় না। সো ওই জন্য বললাম যে এত রুল তো আমার মনে রাখার প্রয়োজন নাই, আমি অলওয়েজ অ্যাডিশনটাই শিখে আসছি, ওই অ্যাডিশন করেই করব, তাহলে আমার এত কিছু মাথা রাখা লাগবে না। সো অ্যাডিশনের রুল যেটা ছিল, সেম সাইন অ্যাড করলে যদি ডিফারেন্ট সাইন পাই তাহলে ওভারফ্লো হবে, আর যদি দুইটা ডিফারেন্ট সাইন অ্যাড করি তাহলে কখনোই ওভারফ্লো হবে না। এই কোশ্চেনে যদি আমাকে সাবট্রাক্ট করতেও বলে, আমি ওই যেটা বললাম, সাইন সাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমি সাবট্রাকশন না করে অ্যাডিশন করব। যে এখানে আমাকে যদি এ মাইনাস বি করতে বলে, আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো এ প্লাস মাইনাস বি, তাহলে তখন আমি এ বের করব, মাইনাস বি বের করব, এরপরে অ্যাডিশন করে দিব। ঠিক আছে? মাইনাস বি করতে তো আমরা শিখে আসছি, আনসাইন বের করে পজিটিভ বের করে বিটগুলোকে ফ্লিপ করে +1 করব। আর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলে তাহলে ওই লাস্টে +1টা করা লাগে না। বুঝলাম এটা? জি স্যার। সো এটা কারো কোশ্চেন আছে কিভাবে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এডিশন সাবট্রাকশন করা লাগে, এন্ড ওভারফ্লো কিভাবে আমরা ডিটেক্ট করি? আচ্ছা, সো এগুলো হচ্ছে কি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কারণ ইউজুয়ালি আমাদের মিড টার্মের পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসেই, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে এরকম একটা এডিশনের সাবট্রাকশন প্রবলেম দেয়। সো আমাদের লেকচার 1 লেকচার 2 কমপ্লিটলি ফিনিশড। সো আপনাদের হচ্ছে যেটা বলেছিলাম, কুইজ 1 হচ্ছে গিয়ে 1 আর 2 এর উপরেই সিলেবাস থাকে। সো নাম্বার কনভার্সন আর হচ্ছে কি এইগুলার অ্যাডিশন সাবট্রাকশনগুলোই ইউজুয়ালি আসে। সো আপনাদের হচ্ছে কি প্র্যাকটিস শিটে যদি যান, লেকচার 1 আর লেকচার 2 এই আন্ডারে দেখেন অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। এই যে বেসিক্যালি এতটুকু পর্যন্ত আমাদের অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, এগুলাই যদি কেউ প্র্যাকটিস করে আসে নিজে থেকে তাহলে কিন্তু কুইজ পারবেন। এখানে দেখবেন যে অনেকগুলা ওয়ার্ড প্রবলেম টাইপের কোশ্চেন আছে, এটা আমি ইয়াতেও দিব, অ্যাসাইনমেন্টেও দিব, যে এরকম আমাদের ওয়ার্ড প্রবলেম টাইপের কোশ্চেন আসে। একটা সিম্পল কোশ্চেন দেখেন, যে জ্যাক হ্যাজ 721 কালার পেন্সিল। 721 যে নাম্বারটা দিছে এটা কোন বেজে বলেন তো? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে 8 লেখা, তার মানে এটা হচ্ছে কি অক্টালে আছে। এরপরে হচ্ছে বললো যে হি ওয়ান্টস টু প্যাক দেম ইনটু স্মল বক্সেস ইচ হোল্ডিং 14 পেন্সিলস, 14টাও আবার অক্টালে দেওয়া, তো হাউ মেনি বক্সেস ক্যান বি মেড, এটা কিভাবে করব?
এটা কিভাবে করব? সিম্পল প্রবলেম, ওয়ার্ড প্রবলেম, এটা তো ছোটবেলার পড়া। স্যার ডিভিশন করবো আর কি, ডিভিশন করবেন, বা ডিভিশনটা কোন বেজে করতে হবে? অক্টালে করতে হবে। অক্টালে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখি। এই যে a warehouse received 1C টয় বক্সেস। 1Cটা বলেন তো কোন বেজে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেলে, রাইট? এই ছোট সাবস্ক্রিপ্ট দেখে বুঝবেন। আচ্ছা, ইচ বক্স কন্টেইনড 23 টয়স। 23টা কোন বেজে? অক্টালে স্যার। অক্টালে। আচ্ছা, later it was discovered that 45 of those toys were damaged. 45টা কোন বেজে? স্যার ডেসিমাল। ডেসিমালে। আচ্ছা, ফাইন। The remaining toys were then equally divided among 12 toy stores. 12টা কোন বেজে? স্যার 5। না, এটা হচ্ছে 3 লেখা আছে, সো এটা বেস 3। সো পরীক্ষা আরেকটু বড় করে লেখা থাকবে, ক্লিয়ারলি বুঝবেন। হাউ মেনি টয়েস ডিড ইচ স্টোর রিসিভ? আচ্ছা, কোশ্চেনটা তাহলে কি বললো? আমার টোটাল এতগুলা টয় বক্সেস আছে, প্রত্যেকটা বক্সে এতগুলা টয়েস আছে, এরপরে দেখলো যে এত পরিমাণ টয়েস হচ্ছে ড্যামেজ ছিল। দেন আমাকে বললো যে এই যে রিমেইনিং টয়েস আছে সেগুলো হচ্ছে কি আমার এতগুলা স্টোরের মধ্যে ভাগ করছে। তাহলে আমাকে বলেন তো স্টেপ বাই স্টেপ কি করতে হবে? স্যার ফার্স্টে সবগুলা যতগুলো টয়েস আছে এগুলো যোগ করা লাগবে, ওই জায়গা থেকে মানে 45টা মাইনাস করা লাগবে, তারপর ডিভিশন করা লাগবে। এখানে কিন্তু কি যোগ সবগুলো করবো বলেন তো? জি স্যার, যেহেতু আমাদের প্রত্যেকটা বক্সে আছে মানে ইচ বক্সে, তাহলে তো আমার ফার্স্টে প্লাস করে নেওয়া লাগবে না যে কতগুলা হ্যাঁ, টয়েস যদি আছে। আমি বলে দিই আমার হচ্ছে টোটাল 5টা বক্স আছে, প্রত্যেকটা বক্সে প্রথমে 5টা স্যার করে। মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হ্যাঁ, করে হবে। মাল্টিপ্লিকেশন হবে। এগুলো খেয়াল রাখবেন, এগুলো তো ছোটবেলায় পড়া পারা উচিত। এত সো আমার এখানে দেখেন টয় বক্সেস দাও আছে হেক্সাডেসিমেলে, বাট আমার নাম্বার অফ টয় দিছে অক্টালে। এদেরকে মাল্টিপ্লাই করতে পারবো? না স্যার, ফার্স্টে পারবো না। আমরা কিন্তু ডিফারেন্ট বেজে অপারেশন করি না, ইট হ্যাজ টু বি ইন দ্য সেম বেস। এখানে যে জিনিসটা মনে রাখবেন, পরীক্ষা ইউজুয়ালি বলে দিবে যে কোন বেজে আমাকে ওয়ার্কিং শো করতে হবে। আমি যদি পরীক্ষায় বলে দেই যে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ টয়েস ইন বেস 8, সেই ক্ষেত্রে কি করতে হবে? এই হেক্সাডেসিমেল ভ্যালুটাকে আমি অক্টালে কনভার্ট করব, দেন ওই অক্টালের টয় বক্সেস আর নাম্বার অফ টয়েসকে মাল্টিপ্লাই করে দেখাতে হবে। ঠিক আছে? আর যদি আমি বলে দিই যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টয়েস ইন হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে আমি এই নাম্বার অফ টয়েসকে হেক্সাডেসিমালে কনভার্ট করে এরপরে টয়েসের সাথে মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্ড অবশ্যই এই মাল্টিপ্লিকেশনটা হেক্সাডেসিমালে শো করতে হবে। কেউ যদি এই কাজটা করতে যায়, যে আমি বললাম যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টয়েস ইন অক্টাল বা বেস 8, কেউ যদি এই কাজটা করে, স্যার আমি এটাকে ডেসিমালে নিব, এটাকেও ডেসিমালে নিব, এরপরে ডেসিমালে অ্যান্সারটা বের করে সেটাকে ফাইনালি আমি অক্টালে কনভার্ট করব, এটা যদি কেউ করে কমপ্লিটলি জিরো পাবে। বুঝলাম? সো আমাকে যেই বেজে করতে বলবে আমার ওয়ার্কিংয়ে ওই বেজে শো করতে হবে। কেউ যদি ডেসিমালে পুরোটা করে ফাইনালি কনভার্ট করে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সো আমাকে যেই বেজে করতে বলবে অলওয়েজ ওই বেজেই ওয়ার্কিংটা শো করতে হবে। ওয়ার্কিং বলতে কনভার্সন শো করা, মাল্টিপ্লিকেশন অ্যাডিশন যেটাই করবেন না কেন ওই বেজেই শো করতে হবে। সবগুলো স্টেপ যেটা বললাম, কোনো স্টেপ স্কিপ করা যাবে না। স্যার আরেকবার বলবেন স্যার, নেটওয়ার্কে আরেকবার বলতেছি, আমাকে কোশ্চেনে যেই বেজে ওয়ার্কিংটা করতে বলবে আমি ওই বেজে শো করব। কনভার্সন যদি আমাকে এখানে অক্টালে করতে বলে, তাহলে আমি এই হেক্সাডেসিমালকে আগে অক্টালে নিব, অক্টালে নেওয়ার ওয়ে কি, এটাকে আগে ডেসিমালে নিব, দেন ডেসিমাল থেকে অক্টালে নিব, দেন ওই অক্টালের ভ্যালু আর এই অক্টাল ভ্যালু আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এই মাল্টিপ্লিকেশনটাও আমি অক্টালেই শো করব, ডেসিমালে শো করব না। বুঝলাম? সো এখানে আমি পেয়ে গেলাম, একটা ভ্যালু পেলাম। এরপর আমাকে বলে যে এত পরিমাণ টয়েস ড্যামেজ ছিল, সেগুলো কি বাদ যাবে, বাদ যাওয়া মানে মাইনাস করতে হবে। বাট এটা তোমার ডেসিমালের ভ্যালু, এটা তো আমি অক্টালে পেলাম, সো অক্টাল আর ডেসিমাল তো মাইনাস করতে পারবো না। সেক্ষেত্রে কি করব, যদি আমি বলি যে এটাকেও অক্টালে শো করতে হবে, তাহলে এই ডেসিমালের ভ্যালুটাকে আগে অক্টালে নিব, এরপরে আমি অক্টালে সাবট্রাকশন শো করব। দেন ফাইনালি আমাকে বলছে ডিভিশন করতে হবে, রাইট? এতগুলো টয় স্টোরের মধ্যে এটা আমার বেস 3তে দেওয়া, আর আমার তো এই ভ্যালুগুলো হচ্ছে কি অক্টালে করে আসছি প্রিভিয়াস। এখানেও আমাকে যদি প্রশ্নতে বলে অক্টালে শো করো, তাহলে এটাকে আমি আগে অক্টালে নিয়ে এরপর ডিভিশন করব। আর আমাকে যদি বলে বেস 3তেই শো করতে হবে, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটাকে আমি বেস 3তে নিব, এরপর আমি বেস 3তেই ডিভিশন শো করব। সো যেটাই বললাম, পরীক্ষা আমাকে যেই বেজে বলবে ওই বেজেই আমি শো করব। বুঝতে পারলাম? সো এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। ইউজুয়ালি কুইজে হচ্ছে কি এরকম টাইপের ওয়ার্ড প্রবলেম কোশ্চেনই আমি দিই। ঠিক আছে? আর যেটা বললাম যে আমাদের টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাডিশন সাবট্রাকশন কিরকম আসে, এই যে এরকম টাইপের প্রশ্ন আসে যে সাবট্রাক্ট 13 from 27 in 7 bits using টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম
অ্যান্ড জাস্টিফাই ওয়েদার দের ইজ এন ওভারফ্লো অর নট। সিম্পল কোশ্চেন, দুইটা নাম্বার দিয়ে দিবে, এদের মধ্যে আইদার সাবট্রাক্ট করতে বলবে অথবা অ্যাডিশন করতে বলবে, কত বিট লেন্থ এটাও বলে দিবে যে 7 বিটে করো, 12 বিটে করো, 6 বিটে করো, কোন নাম্বার সিস্টেম সেটাও বলে দিবে যে 2's কমপ্লিমেন্টে করো অথবা আমার কি 1's কমপ্লিমেন্টে করো বলে দিবে। সো ওই অনুযায়ী আমাকে করে দেখাইতে হবে। সো এগুলো প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিস করলেই কুইজে পারবেন। অ্যান্ড মিড টার্মেও এরকম কোশ্চেনই দেয়। বুঝলাম? সো যেটা বলেছিলাম, আমাদের এই প্র্যাকটিস শিটটা কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, কারণ এটাই হচ্ছে কি আমাদের বেস্ট প্র্যাকটিস ম্যাটেরিয়াল। তারপর এখানে যেটা বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস মিডের কোশ্চেনও কিন্তু এখানে অনেকগুলো ইনক্লুডেড থাকে, রাইট? যেরকম বলেছিলাম যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের প্রিভিয়াস একটা মিডের কোশ্চেন লেকচার 3 এর। তারপর আমাদের এটাও কিন্তু একটা প্রিভিয়াস মিডের কোশ্চেন। দেন আমাদের কে ম্যাপের এখানে একটা আলাদা লিঙ্ক আছে, সেখানেও অনেকগুলো প্রবলেম আছে। তারপর এখানে হচ্ছে কি অনেক এই যে এই সব কোশ্চেন সবগুলো কিন্তু প্রিভিয়াস মিড ফাইনালের কোশ্চেন। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ফাইনালের কোশ্চেন। সো ইউজুয়ালি এটা প্র্যাকটিস শিটটা হচ্ছে গিয়ে আমাদের প্রিভিয়াস মিড ফাইনাল কোশ্চেন এখানেই দেওয়া থাকে। সো হিউজ পরিমাণে প্রবলেম আছে। সো এগুলো হচ্ছে আমার থ্রু আউট দ্য সেমিস্টার আপনারা রেগুলারলি প্র্যাকটিস করবেন। করার পরে আপনাদের এসটি আছে, এসটির কাছে যাবেন, যে ভেরিফাই করাবেন। এসটি যদি না পান আমার কাছে আসবেন, স্ল্যাকে মেসেজ করবেন, কনসালটেশনে আসবেন, এসে ভেরিফাই করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে কি আপনাদের পার্ট, আপনাদের কাজ হচ্ছে কি এটাকে ফুললি সলভ করে প্র্যাকটিস করা। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো আমাদের প্র্যাকটিস শিট। সো আমাদের হচ্ছে লেকচার 2 শেষ। সো আমরা এখন লেকচার 3টা শুরু করি। লেকচার 3 থেকে হচ্ছে কি বেসিক্যালি আমাদের 260 মেইন জিনিসপত্র শুরু হবে। কারণ আমাদের যে প্রথম ল্যাব যেটা আছে, আমাদের ল্যাব তো এখনো শুরু হয়নি, কালকে থেকে অফলাইন যেহেতু ক্লাস শুরু, কালকে থেকে ল্যাব শুরু হবে। সো যারা পরে জয়েন করছেন বলে দিই, ল্যাবটাদের স্ল্যাকে ল্যাব সেকশনে জয়েন হয়ে নিন। যারা 17A জয়েন করবেন, 17B জয়েন করবেন, 18A হলে 18A, 18B হলে 18B। ঠিক আছে? ল্যাব সেকশনে জয়েন করবেন, দেন ওখান থেকে হচ্ছে আপনার ফ্যাকাল্টির ইনস্ট্রাকশন দিবে। ল্যাব হচ্ছে কি প্রথম যে ল্যাবটা করবেন, প্রথম ল্যাব হচ্ছে বেসিক্যালি এই লজিক গেট দিয়েই করবেন। আমাদের তো 260 ল্যাব কি হার্ডওয়্যার বেস ল্যাব। হার্ডওয়্যারে হচ্ছে কি ছোট ছোট আইসি দেখবেন, ওই আইসির সাথে ওয়্যার কানেক্ট করে করে আমাকে সার্কিট বিল্ড করে দেখাইতে হয়। সো আমাদের ল্যাবের যে টপিকগুলো সেগুলো হচ্ছে কি এই লেকচার থেকে শুরু হয়। বুঝে গেল? সো এই লেকচার হচ্ছে বেসিক্যালি লজিক গেট অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের কিছু লজিক সার্কিট আছে সেগুলো আমরা শিখবো। আর আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কি বেসিক্যালি আমাদের যে ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা শিখছি ওখান থেকেই আসা, বাট এটা হচ্ছে কি ইনস্টেড অফ অ্যারিথমেটিক লজিক এটা হচ্ছে আমাদের বুলিয়ান লজিক ইউজ করি, বাইনারি লজিক ইউজ করে অ্যালজেব্রা করা হয়। অ্যান্ড এই টপিকটা হচ্ছে আমাদের ডিজিটাল লজিকের কোর একটা টপিক। এটা হচ্ছে কি থ্রু আউট দ্য সেমিস্টার এই জিনিসটা আমাদের লাগবে। আমাদের হচ্ছে কি ইকুয়েশন বের করা, ট্রুথ টেবিল লেখা, এগুলো হচ্ছে আমাদের পুরো কোর্সেই জায়গায় জায়গায় লাগবে। সেটা হচ্ছে কি ভালো করে বুঝতে হবে। আচ্ছা, সো আজকে যেহেতু টাইম কম, আমরা জাস্ট লজিক গেটটা পার্টটা দেখি অ্যান্ড আমাদের যতটুকু কভার করা সম্ভব সেটাই আমরা দেখি। আচ্ছা, সো প্রথমে যেটা বললাম যে আমাদের বাইনারি লজিক জিনিসটা কি সেটা একটু বুঝি। সো বাইনারি লজিক মানেই হচ্ছে কি আমাদের জাস্ট দুইটা ভ্যালু 0 অ্যান্ড 1। সো এই 0 অ্যান্ড 1টাকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়, যে আইদার 1কে আমি ট্রু ধরতে পারি, 0কে ফলস ধরতে পারি, অথবা 1কে অন ধরতে পারি, 0কে অফ ধরতে পারি, অথবা আমি 1কে হাই ভোল্টেজ চিন্তা করতে পারি, 0কে লো ভোল্টেজ বা গ্রাউন্ড চিন্তা করতে পারি। ঠিক আছে? সো ইউজুয়ালি আমাদের ল্যাবের ক্ষেত্রে 1 হচ্ছে হাই ভোল্টেজ বা +5 ভোল্ট বুঝাই, 0কে গ্রাউন্ড বুঝাই বা 0 ভোল্টেজ বুঝাই। ঠিক আছে? সো এই দুইটা লজিক দিয়েই হচ্ছে কি আমরা বাইনারি লজিক বুঝাই, যে আমার জাস্ট দুইটা ভ্যালু থাকে। অ্যান্ড আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যেরকম নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা কি থাকতো, যে আমাদের হচ্ছে কিছু ভ্যারিয়েবলস থাকতো x y z w a b c d, অ্যান্ড হচ্ছে কি তাদের কিছু কোফিশিয়েন্ট থাকতো, রাইট? সো এখানেও আমাদের হচ্ছে গিয়ে কিছু ভ্যারিয়েবলস থাকবে ABCD x y z w, এরকম ভ্যারিয়েবলস থাকবে। আর তাদের মাঝখানে যে অপারেশনটা হবে দ্যাট উইল বি লজিক্যাল অপারেশন। সো লজিক্যাল অপারেশনগুলো কি কি হতে পারে সেটাই হচ্ছে কি আমরা দেখব। সো আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের ইন টোটাল 7 বেসিক লজিক আছে। সো ওই 7টা লজিকটা দিয়ে আমাদের হচ্ছে কি যে কোনো আমাদের ডিজিটাল লজিকের সিস্টেম ডিজাইন করা হয়। যে কোনো ডিজিটাল লজিকের সিস্টেম হচ্ছে কি ওই 7টা লজিকের উপরেই কাজ করে। এটা হচ্ছে বেসিক্যালি আমার ফান্ডামেন্টাল লজিক। সো ওই যে আমাদের একদম বেসিক ডিভাইসেসগুলো তাদেরকে আমরা হচ্ছে গিয়ে বলি গেটস বা লজিক গেটস বলা হয়। ওই লজিক গেটস হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল ডিভাইস, ওদেরকে ইউজ করেই আমাদের বড় বড় সিস্টেম ক্রিয়েট করা হয়। সো একটা গেট কিভাবে কাজ করে, ইউজুয়ালি একটা লজিক গেটে
মাল্টিপল ইনপুটস থাকে, 1 অথবা বেশি, ইউজুয়ালি হচ্ছে গিয়ে 2 অথবা 3 ইনপুট থাকে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে কিছু একটা আউটপুট শো করে। সো ওই ইনপুট থেকে যে আউটপুট পাওয়া সেটা একটা স্পেসিফিক লজিকের উপরে বেস করে ওই আউটপুটটা দেয়। সো একটা গেট একটা লজিক দিয়ে কাজ করে, আরেকটা গেট অন্য একটা লজিক দিয়ে কাজ করে। সো ওই সবগুলো গেটের লজিক আমরা শিখবো, অ্যান্ড ওই লজিক গেটগুলোতে কিভাবে সার্কিট বানাতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে? সো ট্রুথ টেবিল জিনিসটা কি সেটা আর কি বুঝি। সো একটু আগে যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা লজিক গেটে কিছু ইনপুট থাকে আর কিছু আউটপুট থাকে। সো আমাদের হচ্ছে গিয়ে ওই ইনপুটের যতগুলো পসিবল কম্বিনেশন আসে সবগুলোই হচ্ছে আমরা একটা টেবিলে লিস্ট করি, অ্যান্ড ওই টেবিলটাকে হচ্ছে আমরা বলি ট্রুথ টেবিল। ফর এক্সাম্পল চিন্তা করেন আমার একটা গেটে 2টা ইনপুট আছে আর একটা আউটপুট আছে। এখন আমরা ফার্স্ট ক্লাস থেকে শিখে আসছি যে আমার যদি 2টা বিট থাকে বা 2টা ভ্যালু থাকে, 2টা ভ্যালুতে আমাদের টোটাল পসিবল কম্বিনেশন কয়টা হতে পারে? 4টা। 4টা, 2^4। তার মানে আমার হচ্ছে গিয়ে 4টা ইনপুটের কম্বিনেশন থাকতে পারে, আর আমার ওইটার জন্য 4টা আউটপুট আসবে। সো এই টোটাল লিস্টিংটাকে হচ্ছে কি আমরা বলি ট্রুথ টেবিল। সো ইনপুট আউটপুট কম্বিনেশন সবগুলো কম্বিনেশনের যে টেবিলটা হয় সেটাকে আমরা বলি ট্রুথ টেবিল। ঠিক আছে? যদি আমার ইনপুট থাকে 3টা তাহলে আমার টোটাল কম্বিনেশন হবে 8টা, সো 8টার জন্য একটা টেবিল হবে। যদি ইনপুট হয় 4টা তাহলে আমার 16টা কম্বিনেশন আসবে, রাইট? সো এই যে টোটাল কম্বিনেশনে ইনপুট আর আউটপুট ভ্যালুগুলো লিস্টিং করা থাকে সেটাকে হচ্ছে আমরা বলি ট্রুথ টেবিল। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কি কি গেট আছে দেখি। সো আমাদের টোটাল 7টা গেট আছে। 7টা গেটে কিছু ক্যাটাগরি আছে। প্রথমে হচ্ছে কি 3টা বেসিক গেট হয়, অ্যান্ড অর নট, এটা হচ্ছে একদম বেসিক, এর থেকে আর বেসিক কিছু নাই। এরপরে আসে হচ্ছে কি ইউনিভার্সাল গেট, যেটা হচ্ছে গিয়ে ন্যান্ড অ্যান্ড নর, আর এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ গেট উইচ ইজ এক্সঅর অ্যান্ড এক্সনর। ঠিক আছে? আমরা সবগুলো গেটই দেখবো। আচ্ছা, so একদম আসি আমাদের বেসিক গেট নিয়ে। সো বেসিক গেট যেটা বললাম 3টা আছে, অ্যান্ড অর নট। সো আগে হচ্ছে কি অ্যান্ড গেটটা দেখি। সো এখানে একটা জিনিস বলে দিই, আমাদের যে কোনো লজিক গেটে 3টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। যে কোনো লজিক গেটের জন্য আমাদের হচ্ছে গিয়ে 3টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে কি তার ট্রুথ টেবিল, বেসিক্যালি তার লজিকটা কিভাবে কাজ করে সেটা জানা। সেকেন্ড জিনিস হচ্ছে কি তার নোটেশন, যে আমার ওই লজিকটা কিভাবে আমরা রিটেন টেক্সটে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড ফাইনালি তার সিম্বল অথবা বলতে পারেন ডায়াগ্রাম, যে ওইটার লজিক গেটটা দেখতে কিরকম হয় সেটা। তিনোটাই আমাদের লাগবে। সো এখানে আসি ফার্স্ট অফ অল যে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল হচ্ছে কি এইটা। আমার এখানে 2টা ইনপুট আছে, একটা আউটপুট। সো আমাদের কোর্সের ক্ষেত্রে, আমাদের ল্যাবের ক্ষেত্রেও দেখবেন যে প্রত্যেকটা ডিভাইসের লজিক গেটে 2টা করে ইনপুট দেওয়া আছে। আর তার মানেই না যে আমার সবগুলা গেটে অলওয়েজ 2টা ইনপুটই থাকে। আমাদের হচ্ছে কি মাল্টিপল ইনপুটও থাকা পসিবল, অ্যান্ড রিয়েল লাইফে এটাই দেখবেন যে রিয়েল লাইফে অনেক জায়গায় 3 ইনপুট অ্যান্ড গেট আছে, 4 ইনপুট আছে, 5 ইনপুট আছে, অ্যান্ড আরও বেশি আছে। আর আমাদের কোর্সের জন্য আমরা হচ্ছে কি 2 ইনপুট করেই শিখবো, ল্যাবেও 2 ইনপুটই আছে। দেন ফাইনালের দিকে গিয়ে আমাদের হচ্ছে কি মাল্টিপল ইনপুট ইউজ করতে পারবো। বাট আপাতত মিড টার্ম পর্যন্ত ধরে নেবেন যে আমাদের সব কিছু 2 ইনপুট করেই আছে, অ্যান্ড আমাদের যখন পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করবেন অলওয়েজ 2 ইনপুট ধরেই আমাকে সলভ করে দেখাইতে হবে, মাল্টিপল ইনপুট ইউজ করে দেখানো যাবে না আপ টু মিড টার্ম। ঠিক আছে? তাহলে আমার একটা 2 ইনপুট অ্যান্ড গেট কিভাবে কাজ করে একটু দেখি। সো আমার অ্যান্ড গেটের লজিকটা হচ্ছে গিয়ে আমার when both of the inputs অথবা when all of the inputs are 1 অথবা হাই, তখনই হচ্ছে গিয়ে আমার আউটপুটে হাই আউটপুট পাবো। সো যেহেতু বললাম আমাদের বাইনারি লজিক কি 0 অ্যান্ড 1 থাকে, সো আমার ইনপুট কি হতে পারে, এর ভ্যালু ইনপুট 0 অথবা 1 হতে পারে, বি এর ইনপুট 0 বা 1 হতে পারে। সিন্স আমার 2টা ইনপুট টোটাল 4টা কম্বিনেশন হবে, যা আইদার 2টাই 0, A0 অথবা B1, A1 অথবা B0, A1 অ্যান্ড B1। সো এই 4টা কম্বিনেশন হতে পারে। সো এই 4টা কম্বিনেশনের জন্য আমার আউটপুট কখন কি হবে ওই টেবিলটাকেই আমরা বলি ট্রুথ টেবিল, রাইট? সো অ্যান্ড গেটের লজিকটা হচ্ছে গিয়ে কখন সে আউটপুটে 1 দিবে, সে আউটপুটে 1 দিবে যখন আমার সবগুলো ইনপুটে হচ্ছে গিয়ে 1 থাকবে, বা সবগুলো ইনপুট যখন হাই হবে তখনই আমি আউটপুটে হাই পাবো। তার মানে A1 অ্যান্ড B1 সেই কেসেই আমি আউটপুটে 1 পাবো, আর বাকি সব কেসে 0। এটা বুঝতে পারছি সবাই? অ্যান্ড গেটের লজিকটা, অ্যান্ড বানি হচ্ছে কি সবগুলো একসাথে, রাইট? এ অ্যান্ড বি, সো এও আমার হাই হইতে হবে, বিও অ্যান্ড হাইতে হবে, তখনই আমি হচ্ছে গিয়ে আউটপুটে 1 পাবো। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ট্রুথ টেবিল। ঠিক আছে? এরপরে যেটা বলেছিলাম নোটেশন, নোটেশনটা কি, যে আমি অ্যান্ড গেটটাকে আমি কিভাবে লিখবো। অ্যান্ড এর নোটেশনটা হচ্ছে কি লেখা হয় A
ডট বি, এটি হচ্ছে কি অ্যান্ড এর সিম্বল, ঠিক আছে। সো এ এন বি হচ্ছে গিয়ে এভাবে লিখি, এ ডট বি। সো এটা বলার সময় আপনারা এ ডট বি বলতে পারেন অথবা এ এন বি বলতে পারেন, বাট এটা হচ্ছে কি আমার লেখার নিয়ম। অনেক সময় দেখবেন যে আমার হচ্ছে কি এভাবে লেখছে, এ বি পাশাপাশি লেখছে, সো এটা হচ্ছে কি এ এন ডি বুঝায়। অনেক সময় ডটটা থাকে, অনেক সময় ডটটা থাকে না, বাট এরকম পাশাপাশি মাল্টিপ্লাইড ফর্মে যদি দেখেন তাহলে মানে বুঝবেন এটা হচ্ছে কি অ্যান্ড বোঝাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ মাই অ্যান্ড গেটের নোটেশন। আর ফাইনালি বলছিলাম কি সিম্বল অথবা ডায়াগ্রাম। তো সিম্বল আর ডায়াগ্রাম হচ্ছে কি এই জিনিসটা, এইটা হচ্ছে কি আমাদের অ্যান্ড গেটের সিম্বলটা। এটা আমাদের শিখতে হবে, বিকজ যেটা বলেছিলাম আমার পরে যখন সার্কিট ড্রয়িং শিখবো আমাদের হচ্ছে কি এই অ্যান্ড গেটের সার্কিটের লজিকের সিম্বলটা জানতে হবে, বিকজ আমাদের হচ্ছে কি ইউজুয়ালি যখন সার্কিট আঁকি এই লজিক গেটগুলোকে ইউজ করেই আমাকে সার্কিট আঁকতে হয়। সো আমার প্রত্যেকটা যেরকম 7টা গেট দেখেছিলাম প্রত্যেকটা গেটের এরকম একটা সিম্বল আছে আর নোটেশন আছে, ট্রুথ টেবিল আছে, তো সবগুলি আমাকে জানতে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড এর সিম্বল। সো অ্যান্ড গেট নিয়ে কারো কোশ্চেন আছে, কিভাবে অ্যান্ড গেট কাজ করে? আচ্ছা, এরপর তাহলে আসি অর গেটে। তো অর গেটের লজিকটা কি? অর গেটের লজিকটা হচ্ছে এখানে আমার দুইটা ইনপুট একটা আউটপুট। সো অর গেটের লজিক হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যখন যে কোনো একটাতে ইনপুটে যদি 1 পাই বা যে কোনো একটা ইনপুটে হাই পাই আমার আউটপুটে হাই আসবে। সো আমার শুধু এতেও 1 পেলেও আউটপুটে 1 পাবো, শুধু বিতেও 1 পেলে আউটপুটে 1 পাবো, আর যদি দুইটাতেও 1 পাই তাও আমি 1 পাবো। যেহেতু অর বলছে এ অর বি, এ অথবা বি, যে কোনো একটাতে 1 আসলেই আমি আউটপুটে 1 পাবো। বাট এখানে দেখেন প্রথম যে কেসটা এও জিরো বিও জিরো, এখানে তো কেউ 1 নাই। সো যদি দুটোই জিরো হয় তাহলে তো আমার আউটপুটে 0 আসবে। অ্যাটলিস্ট 1 1 মানে যে কোনো একটা 1 থাকলেই আমার আউটপুটে 1 আসবে। বুঝতে পারলাম? তাহলে এটাই হচ্ছে আমাদের অরের লজিক। অরের নোটেশন হচ্ছে কি এ প্লাস বি। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই প্লাসটা কিন্তু অ্যাডিশন বোঝাচ্ছে না। অনেকে মনে করে এই প্লাসটা মানে অ্যাডিশন বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডিশন না, এটা হচ্ছে কি অরের লজিক। সো এ প্লাস বি হচ্ছে অরের নোটেশন। আর হচ্ছে কি অরের সিম্বল হচ্ছে দেখতে এরকম, যে সামনে এখানে একটু কার্ভ হয়ে আছে। সো অ্যান্ডে কিন্তু কোনো কার্ভ ছিল না, এটা স্ট্রেইট ছিল, বাট অরে হচ্ছে এরকম একটা কার্ভ আছে গেটটায়, ঠিক আছে। সো এটা বলে যে আউটপুট উইল বি 1 when at least one input is 1. সো অর নিয়ে কারো কোশ্চেন? অর গেটের লজিকটা কিভাবে আসলো? ওকে, ফাইন। এরপর এসে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট গেট উইচ ইজ নোন এস নট গেট। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার বলা হয়। এই গেটে খালি একমাত্র গেট যেখানে হচ্ছে আমার ইনপুট একটা থাকে। আমার অ্যান্ডেও দেখছি দুইটা ইনপুট, অরেও দেখছি দুইটা ইনপুট, বাট আমাদের নট গেটে ইউজুয়ালি একটা ইনপুটই থাকে। সো ইন নট গেটে কাজ হচ্ছে কি বেসিক্যালি আমি ইনপুট যা দিব সেটাকে সে উল্টায় দিবে। সো আমি ইনপুটে যদি 0 দেই আমি আউটপুটে 1 পাবো, ইনপুটে যদি 1 দেই তাহলে আউটপুটে 0 পাবো। বেসিক্যালি তার ইনভার্সনটা হয়ে যায়। সো এটা কি আমরা বলি নট গেট। নট গেটের নোটেশন হচ্ছে কি দুইভাবে লেখা যায়। আমাদের স্লাইডে একভাবে দিছে, সেটা হচ্ছে কি এরকম অ্যাপোস্ট্রফি কমা, বা এটাকে আমরা প্রাইম সিম্বল বলি। সো নট গেট হচ্ছে কি বেসিক্যালি দুইভাবে লেখা যায়। সো নটের ক্ষেত্রে আমাদের হতে কেউ এভাবে লিখতে পারে এই সিম্বলটা, এটা হচ্ছে কি আমরা বলি, এটা হচ্ছে কি বলা হয় এ প্রাইম, ঠিক আছে, এটাকে এ প্রাইম বলা হয়। সো কেউ চাইলে এভাবে লিখতে পারে, অথবা কেউ বার দিয়েও লিখতে পারে যে এটা হচ্ছে কি এ বার, ঠিক আছে। সো দুইটাই কারেক্ট সলিউশন, এটাও নট এটাও নট, ঠিক আছে। বাট আপনারা হচ্ছে কি যখন খাতায় যখন এরকম লিখবেন চেষ্টা করবেন যে আমাদের হচ্ছে কি যে কোনো একটা ইউজ করা। সো আমি যদি কেউ যদি প্রাইম দিয়ে লিখতে চায় অলওয়েজ প্রাইম দিয়ে লিখবেন, কেউ যদি বার দিয়ে লিখতে চায় অলওয়েজ বার দিয়ে লিখবেন। মিক্স অ্যান্ড ম্যাচ করবেন না, যে একবার প্রাইম লিখলাম একবার বার লিখলাম এরকম করবে না, যে কোনো একটা ইউজ করলে ওইটা ইউজ করবেন, বা দুইটাই কারেক্ট সলিউশন। আচ্ছা, সো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে তার নোটেশন। আর তার সিম্বল হচ্ছে কি বেসিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেল, তার সামনে একটা গোল। নটের অলওয়েজ একটা গোল থাকবে, যে কোনো নটের সিম্বলে আমার একটা নটের চিহ্ন থাকে, উইচ ইজ একটা ছোট্ট একটা সার্কেল থাকে, ঠিক আছে। আপনাদের স্লাইডে খেয়াল করেন দুইটা নোটেশন দেওয়া আছে, একটা হচ্ছে কি নটটা সামনে, একটা হচ্ছে নটটা পিছনে। দুইটাই অ্যাকসেপ্টেবল সলিউশন, বাট আমাদের হচ্ছে ইউজুয়ালি প্রথমটাই ইউজ করা হয়, সেকেন্ডটা আমরা ইউজ করি না। অনলাইনেও অনেকভাবে অনেক অল্টারনেট নোটেশন দেখবেন, বাট আপনাদের হচ্ছে কি আমাদের কোর্সের জন্য অলওয়েজ প্রথমটাই ইউজ করব, ঠিক আছে। সো আপনারা অলওয়েজ ফার্স্টটা ইউজ করবেন, সেকেন্ডটা ইউজ করবেন না। বুঝা গেল? সো আমাদের যেহেতু একটাই ইনপুট, একটার জন্য তো আমাদের পসিবল কম্বিনেশন দুইটা হয় 0 and 1, এর জন্য আমাদের ট্রুথ টেবিলটাও কিন্তু ছোট।
সো নট গেটটা বুঝতে পারলাম সবাই? এনি কোয়েশ্চেন্স নট গেট নিয়ে? ওকে, ফাইন। এরপর এসে আমাদের ইউনিভার্সাল গেট আর এক্সক্লুসিভ গেট। আচ্ছা, ইউনিভার্সাল গেট আমাদের দুইটা ছিল, ন্যান্ড অ্যান্ড নর, রাইট? সো কেন এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়, এই নামটা কেন দিল? সো ইউনিভার্সাল গেটটার নামটা এটা দেওয়া হয়েছে বিকজ আমি যে কোনো ইউনিভার্সাল গেট ইউজ করে আমি অন্য অন্য গেটকে আমি বিল্ড করতে পারি। বেসিক্যালি মিনিং আমার ন্যান্ড গেট আর নন গেট যেহেতু ইউনিভার্সাল গেট, আমি ন্যান্ড গেট ব্যবহার করে আমি অ্যান্ড গেট তৈরি করতে পারি, বা ন্যান্ড গেট ইউজ করে আমি অর গেট বানাতে পারি, বা ন্যান্ড গেট ইউজ করে আমি নট গেট বানাতে পারি, বা ন্যান্ড গেট ইউজ করে আমি এক্সঅর বানাতে পারি, ন্যান্ড গেট ইউজ করে আমি এক্স নরও বানাতে পারি, অথবা আমি নর গেট ইউজ করেও বাকি সবগুলা গেট বানানো পসিবল। এর জন্য এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়, বিকজ এই দুইটা গেট ইউজ করে বাকি যে লজিকগুলো আছে অ্যান্ড অর নট এক্সঅর এক্সঅর ওগুলাকে বানানো সম্ভব। ঠিক আছে, কিভাবে বানাবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্লাস আপনাদের যে সেকেন্ড ল্যাবটা হবে, ল্যাব 2 এর টপিক, ল্যাব 2 এর টপিকটাই হচ্ছে গিয়ে কিভাবে আমরা ন্যান্ড বা নর ইউজ করে এক্সঅর তৈরি করি। ল্যাব 2তে এটা আপনারা ফিজিক্যালি আপনারা এটা দেখবেন, বিল করবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে কি আমাদের ইউনিভার্সালের লজিকের মেইন মিনিংটা, যে আমি ন্যান্ড আর নর ইউজ করে আমি অন্য অন্য যে কোনো গেট তৈরি করতে পারি। ঠিক আছে, আর এক্সক্লুসিভ যে গেটগুলো আছে এক্সঅর আর এক্সনর, এদেরকে এক্সক্লুসিভ বলা হয় বিকজ তাদের কিছু স্পেসিফিক কন্ডিশন অনুযায়ী এরা কাজ করে, ওগুলো আমরা দেখব। সো আগে আমরা ন্যান্ড গেটটা দেখি। সো ন্যান্ড গেট বেসিক্যালি, ন্যান্ড গেটের মানে হচ্ছে গিয়ে, ন্যান্ড গেটের মানে হচ্ছে গিয়ে নট অ্যান্ড। আমরা অ্যান্ড শিখছি, আমরা নট শিখছি, সো দুইটাকে একসাথে করলেই ওটাকে আমরা হচ্ছে গিয়ে ন্যান্ড বলি। ঠিক আছে, সো আমরা অ্যান্ডের যে লজিকটা শিখছেন এটাকে যে বেসিক্যালি যদি উল্টায় দেন তাহলে আমাদের ওটা হচ্ছে গিয়ে ন্যান্ড হয়ে যায়। নট কি করে, উল্টায় দেয় না, সো আমি অ্যান্ডকে যদি উল্টায় দিই ওটাই হচ্ছে কি আমাদের ন্যান্ড হয়। সো এখানে দেখেন ওই জিনিসটাই করছে, যে আমাদের হচ্ছে এটা অ্যান্ড গেট শিখছি, এটা হচ্ছে আমাদের নট গেট শিখছি, সো এদেরকে যদি আমি একসাথে কানেক্ট করে দিই তাহলেই আমরা হচ্ছে কি ন্যান্ড গেট পেয়ে যাই। ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে কি দেখেন একটা অ্যান্ড প্লাস তার ওই নটের সিম্বলটা, সো এটাই হচ্ছে কি আমাদের ন্যান্ডের সিম্বল। ন্যান্ডের নোটেশনটা কি, ন্যান্ডের নোটেশন হচ্ছে গিয়ে যেহেতু আমি দুইটা ইনপুট পাচ্ছি এ এবং বি, আমার ন্যান্ড কি হবে, আগে অ্যান্ড করব, সো এ অ্যান্ড বি করব, এরপরে পুরাটার উপরে হচ্ছে গিয়ে নট করব বা প্রাইম দিব। ঠিক আছে, এখানেও যেটা বললাম দুইভাবে লিখতে পারেন, আইদার আপনারা হচ্ছে গিয়ে এ অ্যান্ড বি হোল প্রাইম করে এটা হচ্ছে গিয়ে ন্যান্ড, অথবা আপনারা এ অ্যান্ড বি করে পুরাটা উপরে বার করতে পারবেন। ঠিক আছে, সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, সো এই দুইটাই হচ্ছে কি ন্যান্ডের অপারেশন বা ন্যান্ডের নোটেশন। এবার এসে আমাদের ট্রুথ টেবিলটা। সো ট্রুথ টেবিলটা যেটা বলেছিলাম ঠিক অ্যান্ডের উল্টা। সো খেয়াল করে দেখেন আমাদের অ্যান্ডের লজিকটা কি ছিল, যে আমার যখন সবগুলো ইনপুটে 1 থাকবে তখনই আমার আউটপুটে 1, আর বাকি সবগুলো কেসে কি 0 আসে, রাইট? সো যেহেতু ন্যান্ড হচ্ছে কি অ্যান্ডের উল্টা, সো দেখেন সবগুলা 1 হলে আমার আউটপুট আসবে 0, আর বাকি সবগুলো কেসে 1। ঠিক আছে, সো বেসিক্যালি এটা হচ্ছে অ্যান্ডের উল্টা, অথবা এটাকে আপনারা বলতে পারেন যে আউটপুট উইল বি 1 when at least one input is 0। সো যে কোনো একটা ইনপুটে যদি আমি 0 থাকে সেই কেসে আমি আউটপুটে 1 পাবো, আর সব ইনপুটে যদি 1 থাকে তাহলে আমি আউটপুটে 0 পাবো। সো যেভাবে আপনারা মনে রাখতে চান সমস্যা নেই, জাস্ট আমার লজিকটা ঠিক থাকলেই হবে। সো ক্লিয়ার ন্যান্ডের লজিকটা? কারণ ন্যান্ড নিয়ে কোশ্চেন আছে? ফাইন। না স্যার। সো সেম ওয়েতে নটটাও কাজ করে, তাহলে বলেন তো নটটা কিসের উল্টা হবে? স্যার এন্ড অরের স্যার। অরের উল্টা হবে, রাইট? যেরকম ন্যান্ড হচ্ছে গিয়ে নট অ্যান্ড, নর হচ্ছে গিয়ে নট অর, রাইট? বেসিক্যালি দেখেন যে একটা অর গেটের সাথে যদি নট কানেক্ট করি ওটাকেই আমরা বলি নর গেট। সো নরের সিম্বল হচ্ছে গিয়ে যে অরের সিম্বলটা তার সাথে একটা নট। সো এদের নোটেশন কি হবে? সো অ্যান্ড আমরা লিখতাম কি এ প্লাস বি, রাইট? তাহলে নর কি হবে এ প্লাস বি হোল বার বা হোল প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নরের নোটেশন। মনে রাখবেন প্লাস মানে কিন্তু এখানে অ্যাডিশন না, এটা কিন্তু অরের লজিক বোঝানো। আচ্ছা, এবার আসি এর ট্রুথ টেবিলটা। সো অরের ট্রুথ টেবিল কি ছিল? অরের ট্রুথ টেবিল ছিল যে আমার যে কোনো একটা ইনপুটে 1 আসলেই আমি আউটপুটে 1 পাবো, যখন সবগুলো 0 হবে তখনই শুধু 0 আসে। সো নট যেহেতু তার উল্টা তাহলে কি আসবে, আমার হচ্ছে গিয়ে এটা 1 আসবে, এই সবগুলো 0 আসবে। সেটা কি ওই জিনিসটা আসছে যে আমার এটা 1 এটা 0, মানে যে কোনো একটা 1 থাকলেই আমার আউটপুটে 0 পাবো, আর সবগুলা ইনপুট 0 হলে তখন আমি 1 পাবো। সো অথবা বলতে পারেন যে ইনভার্স অফ অর, অথবা আউটপুট উইল বি 1
when all input is 0, যখন সবগুলো ইনপুট 0 হবে তখনই আমি 1 পাবো। সো যেভাবে ইচ্ছা মনে রাখেন, সমস্যা নেই, বাট আমার লজিকটা ঠিক থাকতে হবে। সো কেউ হচ্ছে গিয়ে যদি নর মুখস্থ না থাকে, আপনার অর বের করে তার উল্টা করে দিবেন, বা অ্যান্ড বের করে তার উল্টা করলে ন্যান্ড পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ছিল আমাদের টু ইনপুট নর গেট। তাহলে আমাদের কি কি গেট দেখলাম? আমরা অ্যান্ড গেট দেখলাম, অর গেট দেখলাম, নট গেট দেখলাম, ন্যান্ড গেট দেখলাম, নর গেট দেখলাম। সো বাকি থাকে আর দুইটা গেট, উইচ ইজ এক্সঅর গেট অ্যান্ড এক্সনর গেট। সো যেটা বলেছিলাম, এদেরকে হচ্ছে কি এক্সক্লুসিভ গেট বলা হয়, বিকজ তাদের হচ্ছে কিছু এক্সক্লুসিভ কন্ডিশন আছে। সো প্রথমে আসি এক্সঅর গেট। সো এক্সঅর গেটের লজিকটা কিভাবে কাজ করে? এক্সঅর গেটেরও দুইটা ইনপুট। সো এক্সঅর গেটে আউটপুট 1 আসে যখন ইনপুটে অড নাম্বার অফ 1 থাকবে। আরেকবার রিপিট করি, আমার ইনপুটের ক্ষেত্রে ইনপুট যেহেতু 0 and 1 থাকে, আমাকে দেখতে হবে ইনপুটের টোটাল নাম্বার অফ ওয়ানস কতগুলা 1 আছে। যদি আমার টোটাল ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে, সেই কেসে আমি আউটপুটে 1 পাবো। সো খেয়াল করে দেখেন, আমার প্রথম কেসে এও 0 বিও 0, তার মানে এখানে নাম্বার অফ ওয়ানস কত? 0, রাইট? দেয়ার আর 0 নাম্বার অফ ওয়ানস। আর 0 নাম্বার অফ ওয়ানস মানে এটা হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ানস, 0টাকে আমরা ইভেন কাউন্ট করতেছি। তাহলে আমার যদি ইভেন নাম্বার অফ 1 থাকে, তাহলে তো আমি আউটপুটে 1 পাবো না, ওখানে আমি 0 পাবো। সেকেন্ড কেসে দেখেন, আমার A0 B1, তার মানে এই ইনপুটে আমার অ্যাটলিস্ট একটা 1 আছে, তার মানে এখানে আমার কি অড নাম্বার অফ 1। সো অড নাম্বার অফ 1 থাকলেই আমি হচ্ছে কি আউটপুটে 1 পাবো। থার্ড কেসও দেখেন, একটা ইনপুটে 1 আছে, তার মানে এখানেও অড নাম্বার অফ ওয়ানস, তার মানে এখানে আমি আউটপুটে 1 পাবো। আর লাস্ট ইনপুটে দেখেন দুইটা 1 আছে। সো দুইটা 1 মানে কি ইভেন নাম্বার অফ ওয়ানস। সো ইভেন নাম্বার অফ 1 এর ক্ষেত্রে তো আমি আউটপুটে 1 পাবো না, সেখানে আমি 0 পাবো। সো এক্সঅরের লজিকটাই হচ্ছে কি আউটপুট উইল বি 1 whenever there is odd number of ones in the input। এখন এটা হচ্ছে টু ইনপুটের জন্য এই লজিকটা। যদি আমার এক্সঅরে 3টা ইনপুট থাকে বা 4টা ইনপুট থাকে, তখন তো আমার টেবিলটা অনেক বড় হবে। সেই কেসে কি করবেন? অলওয়েজ নাম্বার অফ ওয়ান্সটা হিসাব করবেন, যে আমার টোটাল ইনপুটে যদি নাম্বার অফ ওয়ান্স অড হয়, যেরকম একটা 1 বা 3টা 1 বা 5টা 1, সেই কেসগুলোতে আমার হচ্ছে কি আউটপুটে 1 আসবে। আর যদি ইভেন নাম্বার অফ 1 আসে, তখন আমার আউটপুটে 0 আসবে। বুঝতে পারলাম? সো এটাই হচ্ছে আমাদের এক্সঅরের লজিক। এক্সঅর দিয়ে অনেক কিছু করা যায়, সো এটা মনে রাখবেন। এক্সঅরের সিম্বলটা কিরকম? বেসিক্যালি অরের গেটের মতোই, প্লাস তার সামনে একটা এক্সট্রা কার্ভ লাইন থাকে। এটা হচ্ছে কি আমাদের এক্সঅরের সিম্বলটা। আর নোটেশনটা একটু ইউনিক, নোটেশনটাও মনে রাখবেন। অনেকে এই নোটেশনটা চিনেন না, যেটা আমাদের না চিনলে এটা কিন্তু পরীক্ষায় অনেক বড় প্রবলেম ফেস করবেন, বিকজ আমাদের যখন পরের ক্লাসে বুলিয়ান সিম্পলিফিকেশন শিখবো, সেখানে হচ্ছে আমাদের এরকম সিম্বল দেওয়া থাকে। সো অনেকে মনে করে এটা মনে হয় অরের লজিক, সো অর ধরে কাজ করলে কিন্তু পুরোটাই ভুল হবে। ঠিক আছে, সো এক্সঅরের নোটেশন হচ্ছে গিয়ে একটা সার্কেলের মাঝখানে হচ্ছে গিয়ে প্লাস সাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সঅরের নোটেশন, আর এটা হচ্ছে গিয়ে এক্সঅরের সিম্বল। ক্লিয়ার এটা? এক্সঅর গেট, এনি কোয়েশ্চেন্স এক্সঅর নিয়ে, এক্সঅরের লজিক কিভাবে কাজ করে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন নিচে একটা জিনিস লিখে দিছে যে ডু ইউ নো দ্যাট এ এক্সঅর বি অ্যান্ড এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম আর দ্য সেম থিং। সো এই জিনিসটা লেখার মানে হচ্ছে কি, আমার এই যে এক্সঅরের যে নোটেশন, এটার অল্টারনেট একটা নোটেশন আছে ইউজিং বেসিক গেট। আমাদের বেসিক গেট হচ্ছে 3টা, অ্যান্ড, অর, নট। সো আমাদের এক্সঅরকে এটা না লিখে এটাও লেখা যায়, যে এ প্রাইম অ্যান্ড বি, অর এ অ্যান্ড বি প্রাইম। সো এটা কেন লিখবো? এটা আমাদের হচ্ছে যখন বললাম বুলিয়ান সিম্পলিফিকেশন শিখবো বা সার্কিট ড্রয়িং শিখবো, তখন আমাদের হচ্ছে কি এই জিনিসটা অনেক কাজে আসবে। সো মনে রাখবেন যে এ এক্সঅর বি কে আমি বেসিক গিয়ে দিয়ে এভাবেও লিখতে পারি, এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এক্সঅর শেষ, লাস্টে বাকি থাকে এক্স নর। এক্স নরটা হচ্ছে গিয়ে বেসিকলি আমাদের, এক্স নর হচ্ছে গিয়ে বেসিকলি নট এক্সঅর, এক্সঅরের উল্টাটাই হচ্ছে কি এক্স নর। বুঝতে পারলাম? সো এক্সঅর যদি বুঝে থাকেন, এক্স নরও বুঝবেন। সো এক্স নরের সিম্বলটা দেখেন কিরকম, আমার এক্সঅর গেট যেটা ছিল তার সামনে একটা নট এড করা, রাইট? সো এটা হচ্ছে গিয়ে এক্স নর। এক্স নরের নোটেশনটা দেখেন, সার্কেলের মাঝখানে একটা ডট। এক্সঅরের যেরকম সার্কেলের মাঝখানে প্লাস সাইন, আর এখানে হচ্ছে কি এক্সঅরের সার্কেলের মাঝখানে একটা ডট। এটা হচ্ছে কি এক্স নরের সিম্বল। এক্স নরের লজিকটা কি? যেহেতু বললাম এক্স অরের উল্টা, সো উল্টাটা এভাবে বলতে পারেন যে আমার হচ্ছে কি এক্স অরের যেরকম ছিল অড নাম্বার অফ 1 থাকলে আউটপুটে 1 আসে, এক্স নরের যেহেতু উল্টা লজিক, আমি বলতে পারি যে ইভেন নাম্বার অফ 1 থাকলে আউটপুটে 1 আসবে। সো এখানে দেখেন প্রথম কেসে আমার
কোনো 1 ছিল না, তার মানে কি 0 নাম্বার অফ 1, সেই জন্য এটা ইভেন নাম্বার ছিল, আমি আউটপুটে 1 পেলাম। সিমিলারলি লাস্ট কেসে দেখেন দুইটা 1, সো এখানেও ইভেন নাম্বার অফ 1, সো আউটপুটে 1 পেলাম। আর মাঝখানে দুইটা কেসে কি ছিল, অড নাম্বার অফ 1, সো এই জন্য আমাদের এখানে 0 আসছে। বুঝতে পারলাম? সো এক্সঅর হচ্ছে গিয়ে ইনপুটে অড নাম্বার অফ 1 থাকলে আউটপুটে 1 দিবে, এক্সঅর হচ্ছে গিয়ে ইনপুটে ইভেন নাম্বার অফ 1 থাকলে আউটপুটে 1 দিবে। খুবই সিম্পল। সো এটা আশা করি সবাই বুঝছেন। অ্যান্ড যেটা বলেছিলাম যে এক্সঅরে যেরকম অল্টারনেট নোটেশন আছে, এক্সঅর অল্টারনেট নোটেশন ছিল এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এক্স নরেরও অল্টারনেট নোটেশন আছে, ওটা হচ্ছে গিয়ে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে? সো মনে রাখবেন এক্স অর আর এক্স নরের যে অল্টারনেট নোটেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইউজফুল, অনেক জায়গায় লাগবে, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল 7টা লজিক গেটস। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স এই গেটগুলো? তো এই গেটগুলো যেটা বললাম আমাদের প্রথম ল্যাব, ফার্স্ট যে ল্যাবটা আছে, প্রথম ল্যাব হচ্ছে কি বেসিক্যালি 7টা গেট নিয়ে আমাদের পরিচয় করাবে। এই 7টা গেট নিয়ে আপনারা ওয়ার্কিংগুলো শিখবেন। ঠিক আছে? এটা ক্লিয়ার সবার? কোশ্চেন Yes, আছে sir. কারো? সো মনে রাখবেন আমাদের প্রত্যেকটা লজিক গেটের ট্রুথ টেবিল জানতে হবে, তার নোটেশন জানতে হবে, অ্যান্ড তার সিম্বলটা জানতে হবে। এগুলো আপনার মনে রাখতে হবে। ঠিক আছে? সো আজকে ক্লাস এতটুকুই রাখি। কালকে আমাদের ফিজিক্যাল ক্লাস আছে, কালকে হচ্ছে আমরা বাকিগুলা দেখবো।